এবং আমি বারবার বলতেছিলাম, ইভেন পোস্ট দিছিলাম যে আজকের এই প্রোগ্রামে আমরা একটা আলোচনা করে রাখবো যেটা ওয়ার্ল্ড হোমিওপ্যাথিতে অবদান রাখার মতো। ঠিক আছে, আমার এবং ভবিষ্যতে এ নিয়ে আমাদের ব্যাপক কার্যক্রম আছে। অলরেডি তার সমস্ত পরিকল্পনা আমরা করে ফেলছি, অনেকটা কাজ গুছাইও ফেলছি। আজকের আলোচনার পরে আনুষ্ঠানিকভাবে আমরা কাজ শুরু করব। কিন্তু এই বিবৃতিটা এক সময় ইংরেজিতেও আমি দেব। আপাতত আমাদের দেশের মানুষ আগে জানুক, আমরা আগে দেখি আপনারা এবং আমার দেশের হোমিওপ্যাথিক কমিউনিটি এইটাকে গ্রহণ করার উপযুক্ত মনে করে কিনা। আমার দুই জায়গাতে এখন কাজ করার সুযোগ আছে, বাংলাদেশে এবং দেশের বাইরে সম্পূর্ণ উন্মুক্ত সুযোগ আছে। আমরা এটা প্রেজেন্টেশন করবো সমগ্র পৃথিবীতেই, যার দরকার যে উপযুক্ত মনে করে সে গ্রহণ করবে। আজকে আমি আনুষ্ঠানিকভাবে আপনাদের সামনে পুরো প্রজেক্ট, আমাদের সম্পূর্ণ বিষয়টা, এই হোমিও ডাইজেস্ট, স্কোপ, এই সমস্ত কিছু মিলায় আসলে কি দাঁড়াচ্ছে এই ব্যাপারটা আপনাদের সামনে উন্মোচন করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে তা গ্রহণযোগ্য এবং প্রাণবন্ত হবে। আজকে হোমিও ডাইজেস্ট ও স্কোপ হোমিওপ্যাথির সর্বপ্রথম একটি পূর্ণাঙ্গ এডুকেশনাল ফ্রেমওয়ার্ক। তো অ্যাকচুয়ালি এটা কই, এটার সাথে কানেকশন কই, কানেকশন নাই। এই যে এটা একটু কানেক্ট করে দাও। অ্যাকচুয়ালি এডুকেশনাল ফ্রেমওয়ার্কটা কি অ্যাকচুয়ালি আগে এটা সম্বন্ধে ধারণা নেই, কারণ আমরা সচরাচর এডুকেশন নিয়ে কাজ করি না সবাই, এবং অনেকেরই হয়তো এই ব্যাপারে স্বচ্ছতা নাই যে এডুকেশনাল ফ্রেমওয়ার্ক কি। আপনারা দেখতে পাচ্ছেন যে এডুকেশনাল ফ্রেমওয়ার্ক একটি কাঠামো যা শিক্ষাকে সুসংগঠিত, কার্যকর, ফলপ্রসূ করে তুলতে সাহায্য করে। এটি এমন একটি কাঠামো বা গঠন শিক্ষা সম্পর্কিত নীতি, উদ্দেশ্য, কৌশল, মূল্যায়ন ও কার্যক্রমকে একটি সুসংগত পদ্ধতিতে সংযুক্ত করে। সুসংহত হবে, সহজভাবে বললে এটি হলো শিক্ষাকে পরিকল্পিত, মানসম্মতভাবে বাস্তবায়নের একটি মানচিত্র বা রূপরেখা। প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থায়, আমাদের এখানে বিএড করা আছে, আপনি ঠিক আছে কিনা, যে প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থার বেসমেন্টে থাকে এডুকেশনাল ফ্রেমওয়ার্ক। দুর্ভাগ্যের বিষয়, আনুষ্ঠানিকভাবে হোমিওপ্যাথির কোনো এডুকেশনাল ফ্রেমওয়ার্ক ওয়ার্ল্ডের কোথাও নাই। অনেক প্রতিষ্ঠান নিজস্ব পদ্ধতিতে ফ্রেমওয়ার্ক তৈরি করছে, কিন্তু 250 বছরের পরেও হোমিওপ্যাথির অ্যাকচুয়ালি এই পুরা শিক্ষা ব্যবস্থাটা সবচাইতে কার্যকরী উপায়, তার নীতি, কৌশল, উদ্দেশ্য, লক্ষ্য অনুযায়ী সুসংহত পদ্ধতি কেমন হওয়া উচিত তার কোনো প্রস্তাবনা আনুষ্ঠানিক পেপার আকারে এখন পর্যন্ত কেউ উপস্থাপন করে নাই। অনেক প্রতিষ্ঠান তাদের নিজস্ব পদ্ধতিতে কাজ করে। তো আমরা যা করি, আমরা এবার দেখাতে যাচ্ছি যে আমরা অলরেডি একটা এডুকেশনাল ফ্রেমওয়ার্ক তো গঠিত হয়েছে, তার ভিত্তিতে আমরা 2টা মডেল দিয়ে পুরা কাজটা করছি, অলরেডি বাস্তবায়িত হয়েছে, শুধু পেপার আকারে সবার সামনে উপস্থাপন বাদ আছে। আজকের প্রেজেন্টেশনের পরে সেই পেপার আকারে প্রেজেন্টেশনের কার্যক্রমে আমরা হাত দেব। তো আমরা কিন্তু এখানে অনেক কিছু লেখা আছে, আপনারা সব বলাই নিতে পারেন, কিন্তু আমি মূল আলোচনাটার ধারাবাহিকতা রক্ষা করে যাব, তাই না? এনে তো আর আমরা ক্লাস করাবো না, কিন্তু এটা থাকবে, এটার অনেক কাজ আছে। তো এডুকেশনাল ফ্রেমওয়ার্কের মূল বৈশিষ্ট্যগুলা কি থাকে একটু খেয়াল করতে হবে, ডিটেল লাগবে না, জাস্ট খালি আমরা একটু চোখ বোলাবো। লক্ষ্য, উদ্দেশ্য নির্ধারণ, রাইট? একদম আমরা যদি একটা শিক্ষা ব্যবস্থা রাখি, আমাদের এই চিন্তাটা রাখতে হবে না মাথায়। আমরা যদি কালকে যে আলোচনাটা করলাম গুলায় ফেলি, সাধারণ শিক্ষা ব্যবস্থা, তত্ত্বীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো স্কিল অর্জন করতে হয় না, কিন্তু যে কোনো ধরনের টেকনিক্যাল শিক্ষা ব্যবস্থা, যেটা মেডিকেল একটা টেকনিক্যাল শিক্ষা ব্যবস্থা, এখানে স্কিল অর্জন করতে হয়, রাইট? এই দুইটার উদ্দেশ্য লক্ষ্য কি এক হইল? তাইলে সেই ক্ষেত্রে আগে সুনির্দিষ্ট করতে হবে যে আমি কি উদ্দেশ্য অর্জন করতে চাই, রাইট? পদ্ধতি বা কৌশল, সেই লক্ষ্যটা অর্জন করার জন্য আমার কি পদ্ধতি বা কৌশলের মধ্যে দিয়ে যাইতে হবে, মাধ্যম বা রিসোর্স, ঠিক এই
এই লক্ষ্যটা উদ্দেশ্যটা অর্জন করার জন্য আমি কি কি মাধ্যম ব্যবহার করতে পারি, অনলাইন অফলাইন, তারপর সেমিনার সিম্পোজিয়াম, আমাদের কারিকুলাম অ্যাক্টিভিটির মধ্যে এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির মধ্যে কি কি থাকবে না থাকবে, রাইট? মূল্যায়ন ও অগ্রগতির পরিমাপ, অবশ্যই পরীক্ষণ পদ্ধতি থাকতে হবে এবং আমরা যে আউটকাম চাচ্ছি সেই আউটকাম আসতেছে কিনা, কতটুকু আসতেছে, কিভাবে আরো গ্রেটার পর্যায়ে নিয়ে যাওয়া যায় তার একটা পরিমাপ পদ্ধতি থাকতে হবে, রাইট? যারা ইন জেনারেলি পরীক্ষার মাধ্যমে করা হয় এবং পরীক্ষার বিভিন্ন পদ্ধতি আছে আমরা জানি এটা, এবং নৈতিকতা এবং দিক নির্দেশনা এবং সার্বিকতার ভিত্তিতে সবার মধ্যে অবশ্যই এটা বিশুদ্ধভাবে করার পদ্ধতি এবং নৈতিকতা অর্জন যেটা আমরা খুব ঠিকঠাক ভাবে করব এবং তার জন্য যে যে গাইডলাইন দরকার এই সমস্ত কিছু এটার অন্তর্ভুক্ত, এটা মূল বৈশিষ্ট্য একটা এডুকেশনাল ফ্রেমওয়ার্কের, রাইট? এইবার হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রের এডুকেশনাল ফ্রেমওয়ার্ক কেমন হওয়া উচিত আমরা যা নির্ধারণ করছি, এই হোমিও ডাইজেস্ট স্কোপ যে ভীষণ নিয়ে চলতেছে আমরা যা মনে করি উল্লেখ করা হয়েছে যে হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রের শিক্ষা কাঠামো এমন ভাবে গড়ে উঠবে যা তত্ত্ব বাস্তব অভিজ্ঞতা, গুরুত্বপূর্ণ না? তত্ত্ব ছাড়া আপনি পারবেন না, বাস্তব অভিজ্ঞতা না থাকলে তত্ত্বের কোনো দাম কি হোমিওপ্যাথিতে আছে? মানে আমি হোমিওপ্যাথি নিয়ে কাজ করি, আমি আমার 50টা এডুকেশনাল সিস্টেম নিয়ে কাজ মানে কথা বলার তো দরকার নাই, আমরা কনসেন্ট্রেটেড হবো এবার আমরা ধীরে ধীরে আমাদের এডুকেশনাল ফ্রেমওয়ার্ক নিয়ে। বাস্তব অভিজ্ঞতা নৈতিকতা সুষম মিশ্রণ হবে। একটা জিনিস বলি, একজন চিকিৎসক যদি নৈতিক না হয় তার সমস্ত জ্ঞান আবর্জনা নয়, মানব জাতির কোনো কাজে লাগবে? কাজে এডুকেশনাল ফ্রেমওয়ার্কে এটা বাধ্যতামূলক উপস্থিতি দরকার নয়। এই কারণে আমি মনে করি আমাদের এডুকেশনাল ফ্রেমওয়ার্কের এটা ভিত্তি হওয়া উচিত, বিশেষ করে হোমিওপ্যাথির মতো একটা ব্যাপারে যেখানে মানুষের মেন্টাল ফ্যাকাল্টির উন্নতি করার দায়িত্ব আমরা নিছি, রাইট? মানে সবগুলাই নিছি, ইমোশন ফিজিক্যাল সবই নিছি, কিন্তু একজন মানুষের মন আমি উন্নত করবো, আমার মন উন্নত না, বলেন সে কি চিকিৎসক হইল? কথাটা বুঝছেন কিনা? আমি দূষিত মন নিয়ে কিভাবে দায়িত্ব নিতে পারবো আরেকজন মানুষের মন আমি উন্নত করবো? ব্যাপারটা বুঝছেন না? এই কারণে এই ফ্রেমওয়ার্কে এই নৈতিকতার সুষম সংমিশ্রণটা অপরিহার্য এবং এর মূল লক্ষ্য হচ্ছে দক্ষ, আত্মবিশ্বাসী ও মানবিক হোমিওপ্যাথিক চিকিৎসক তৈরি করা। এখানকার প্রত্যেকটা লাইন খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা লাইন আমি পড়তে গেলে প্রচুর সময় লাগবে, এই কারণে আমি হয়তো সামারাইজ করব, কিন্তু অন্তর্দে উপলব্ধি করেন আপনারা হোমিওপ্যাথির জগৎটাতে পরিবর্তন করতে চাচ্ছেন। আজকের এই আলোচনা খালি বাংলাদেশ নয়, হোমিওপ্যাথির জগতের একটা ভীষণ দিতে যাচ্ছেন আপনি, বুঝছেন না? কয়টা শিক্ষা প্রতিষ্ঠান, যে সংঘ, যে সমিতি, যে প্রতিষ্ঠানগুলো আছে বাংলাদেশেই আছে, যে ফেসবুক গ্রুপগুলো আছে, কয়টা প্রতিষ্ঠান এই চিন্তাটা মাথায় রেখে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে চাইছে? কেউ করেও নাই। এবং এমন চিকিৎসক তৈরি করা যারা রোগীকে সঠিকভাবে চিকিৎসা দিতে সক্ষম এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে পারদর্শী। শিক্ষার পদ্ধতিতে লেকচার, প্রজেক্ট ভিত্তিক লার্নিং, ইন্টার্নশিপ অন্তর্ভুক্ত থাকবে বাধ্যতামূলক, তাই না? এগুলো ছাড়া তো আমরা পারব না। কিরকম হওয়া উচিত সেটা আমি দেখাইতেছি, যেখানে শিক্ষার্থীরা বাস্তব জীবন থেকে শেখার সুযোগ পাবে। মাস্ট, এটা গুরুত্বপূর্ণ কি নয়? এই যে আমার একটা পেপার আছে, শিক্ষার্থীদের আফসোসের শেষ নাই। আমি ডিএইচএমএস পাস করছি, আমি বিএইচএমএস পাস করছি, একটা না দুইটার তরফ থেকেই কইতাছি, তাদের দুইজনেরই বক্তব্য আছে কিছুই করতে পারি না। কথাটা বুঝছেন কিনা? দুই তরফেরই বক্তব্য আছে, আমি 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 কিছুই শিখি নাই, আমি হাহাকারে পড়ে গেছি, আমার মাথায় কিছু ধরে না। এইটা হয়েছে কেন? এই যে বাস্তব আত্মপ্রত্যয় নাই, আত্মবিশ্বাস নাই, যে জ্ঞান শিখছে তত্ত্বীয় জ্ঞান তার প্র্যাকটিক্যালি কিভাবে ইউটিলাইজ হয়, কিভাবে তা প্রয়োগ হয়, কিভাবে তা সমন্বিত হয় সেই সম্বন্ধে কোনো ধারণা নাই। আপনি বলেন তার শিক্ষা হয়েছে সম্পূর্ণ, 7 দিন পরে সব ভুলে যাব। কথাটা বুঝছেন কিনা? ভুলে যাব না, আবার সব ফিরতা শিখন লাগবে। অ্যাকচুয়ালি ওয়েস্টেজ অফ টাইম। সত্যিকারের একটা এডুকেশনাল ফ্রেমওয়ার্ক এবং এডুকেশনাল সিস্টেমের ইমপ্লিমেন্টেশন না করতে পারায় টোটাল সময়, অর্থ, শ্রম সমস্ত কিছুর একদম ওয়েস্টেজ হয়েছে, তাই হয় নাই? এবং বাস্তব জীবন থেকে যদি শেখার সুযোগটা হয়, এই ওয়েস্টেজ থাকবে? ওয়েস্টেজ হবে। একদিক দিয়ে আমি তত্ত্ব শিখবো, আরেক দিক দিয়ে তার ইমপ্লিমেন্টেশন শিখবো।
জীবনে কোনোদিন কোন শিক্ষার্থী ভুলবে এটা? আজকে যদি সুযোগ হয় আমি একটা কেস প্রেজেন্টেশন করব, আমার বিশ্বাস ওই কেস প্রেজেন্টেশনের পরে ওই পার্টিকুলার ওষুধটা সম্বন্ধে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না, আপনারা চিনা ফেলবেন যে এই রোগী। কথাটা বুঝছেন কিনা? বা এরকম কেস আমার আরো আছে, আজকে সময় কোলাবে কিনা আমি জানি না, কিন্তু এরকম কেস তো আরো আছে, আপনারা জানেন, আপনারা নিজেরাও দেখছেন যে বাস্তব জীবন থেকে যখন আপনারা দেখেন ও কি আর ভুলেন? সারা জীবন ও কি বলা যায়? আমি আপনারা যারা প্র্যাকটিস করেন তারা কি দেখেন নাই অমুক দিন অমুক রোগীরে আমি নেট্রামিউর দিয়ে ভালো করছিলাম অমুক লক্ষণের ভিত্তিতে, মরার আগেও মনে হয় যে 50 বছর আগে অমুক রোগীরে আমি নেট্রামিউর দিয়ে ভালো করছিলাম। এটা বাস্তব জীবন। 50 বছর পর আপনি কোনদিন বই খুলতে হবো না, 50 বছর পরেও আপনি কবেন আমি নেট্রামিউর এই পার্টিকুলার ক্ষেত্রটাতে অ্যাপ্লিকেবল, রাইট? বুঝছেন বাস্তব জীবনে আমাদের কেন আমাদের এডুকেশনাল ফ্রেমওয়ার্কের 50% কেন বাস্তব জীবন থেকে শিখতে হবে? 50% মানে সমন্বয়, যা তত্ত্ব তাই বাস্তব, রাইট? রাইট। শিক্ষার্থীরা ক্লিনিক্যাল সেশনে অংশগ্রহণ করবে এবং কেস স্টাডি বিশ্লেষণ করে প্রকৃত রোগী চিকিৎসার অভিজ্ঞতা অর্জন করবে। এটা এডুকেশনাল ফ্রেমওয়ার্কের থাকা উচিত বৈশিষ্ট্য, যেগুলো একটু আগে বলে আসলাম, উদ্দেশ্য, লক্ষ্য, কৌশল, এখানে সব আসছে। উপকরণ ও রিসোর্স হিসাবে বই, অনলাইন প্ল্যাটফর্ম এবং ল্যাবরেটরি ব্যবহার করে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা হবে। দেখছেন কিনা ওই একটু আগে যে 5টা বলে আসলাম, শিক্ষার্থীদের জন্য ডিজিটাল রিসোর্স ই বুকও ব্যবহার করা হবে, যাতে শিক্ষণ প্রক্রিয়া আরো সমৃদ্ধ করবে। মূল্যায়ন হবে বাস্তব কেস স্টাডি এবং ফলো আপের ওই যে পরীক্ষণ। আপনি একজন শিক্ষার্থী, আমাদের যে সিস্টেমটা এখন বর্তমানে প্রচলিত আছে, একজন লোক কি করে, শিখছে ক্লাসে, পরীক্ষার খাতায় লিখছে, পরের দিন সব ভুলে গেছে, ইভেন পরীক্ষার খাতায় আপনার ভুল আছে 10-এর জায়গায় সে পাস পাইছে, বুঝেন কথাটা, পাস করে গেছে। ওই ভুলটা যদি বাস্তব জীবনে রোগীর ক্ষেত্রে ওই কটা ভুল করেন আপনি, 50% ভুল, ওই রোগী বাঁচবো? ব্যাপারটা বুঝছেন কিনা? ত্রুটিটা কোন জায়গায় হইতাছে আমাদের এডুকেশনের মধ্যে? ঠিক আছে, আমি তত্ত্বের মধ্যে ধরলাম যে ভুল, এইবার প্র্যাকটিক্যাল তাহলে কিসের জন্য? ওই ত্রুটিটারে উত্তরণ করার জন্য, রাইট? এবং গাইড দেখে উত্তর, নকলের জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত বই দেখে উত্তর, এইগুলা চলবে না। এইবার ওই যে প্র্যাকটিক্যালি যা শিখছে এটা দেখে উত্তর দিব, ওটার ভিত্তিতে মার্কিং হবে। প্রচন্ড ভুল থাকলে রিজেক্ট, ওই শিক্ষার্থীকে ডাক্তার হইতে দেওয়া যাবে না, পরিষ্কার কথা। ওই প্র্যাকটিক্যাল থেকে যা শিখছে তার ভিত্তিতে পরীক্ষা হবো, কোনো গাইড বই নাই ওই জগতের বুকে আর। এইটা হলো এডুকেশনাল ফ্রেমওয়ার্ক। হোমিওপ্যাথদের অন্তত পক্ষে এটা, আমি বলবো সমস্ত মেডিকেল সিস্টেম এটা হওয়া উচিত, রাইট? এইবার যখন সে প্র্যাকটিক্যাল জ্ঞানের ভিত্তিতে পরীক্ষা দিল, টুকটাক ত্রুটি আছে, তাকে সংশোধন করে চিকিৎসক হিসেবে সার্টিফাই করা যায়। নিরাপদ না? মানুষ নিরাপদ না? স্বাস্থ্য নিরাপদ না? আমাদের হোমিওপ্যাথিক কমিউনিটির সুনাম হবো, তার দিয়ে কোনোদিন বদনাম হওয়ার কোনো পসিবিলিটি আছে? বুঝছেন? শিক্ষা এবং তার সত্যিকার একটা ফ্রেমওয়ার্ক কিভাবে পুরো সিনারিওসটারে পাল্টাই দিতে পারে। আমি বুঝাইতে পারছি কি জিনিসটা? এবং এটা কি বুঝছেন যে কেন কালকে দিয়ে কইতাছে যেটা গুরুত্বপূর্ণ আমাদের দেশের না ওয়ার্ল্ড হোমিওপ্যাথির জন্য? কিছুটা আন্দাজ পাওয়া গেছে, কিছুটা আরো সামনে পাবেন। এছাড়া শিক্ষার্থীদের এই পরীক্ষণ প্রক্রিয়া সম্পূর্ণ পাল্টাইতে হবো এবং তার ইমপ্লিমেন্টেশন প্রক্রিয়া কিভাবে শিখবে। ওই লাস্টের বার 6 মাস শুধুমাত্র দেখেন এমবিবিএস রা একবারে লাস্টে যায় ইন্টার্নশিপ করে, তার আগে থেকে হসপিটাল কানেক্টেড না। বাংলাদেশে হসপিটালের নামে মন্দির সাজায় রেখে দিছে, মসজিদ সাজায় রেখে দিছে, ওনে যায় না কিন্ডারগার্টেনের বাচ্চারা পড়াশোনা করে। কথাটা বুঝছেন কিনা? ভাড়া দেয় কোন কলেজ এই রাজনৈতিক আলোচনার জন্য নেতাকে ভাড়া দেয় সেমিনার এইভাবে। এইগুলা দিয়ে তো আর শিক্ষা হয় না। যাই হোক, এখন যেটা কইতাছিলাম, তো কাজে এই পুরো প্রক্রিয়াটা কিন্তু চেঞ্জ এই ফ্রেমওয়ার্কে। এছাড়া শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সততা ও নৈতিকতার দিকে দৃষ্টিপাত করা হবে ওই লাস্টের পোর্শনটা 5টার মধ্যে। কারণ একজন চিকিৎসকের জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বুঝবে যে হোমিওপ্যাথিক চিকিৎসার সঠিক প্রয়োগের জন্য শুধু তত্ত্বই যথেষ্ট নয়, বরং রোগীর প্রতি সঠিক মনোভাব এবং আচরণও অপরিহার্য, রাইট? এই শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা একটি সুস্থ এবং নৈতিক চিকিৎসক হিসেবে গড়ে উঠবে, যারা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে এবং রোগীর স্বাস্থ্য ও কল্যাণের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। আমরা হোমিও ডাইজেস্টে বারবার কইছি সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষমতার কথা, রাইট? কেন বলছি?
হোমিওপ্যাথিতে সবসময়ই আমাদের ইন্ডিভিজুয়ালাইজ পদ্ধতিতে চিকিৎসা করতে হয়। প্রত্যেকটা ব্যক্তিকে স্বতন্ত্রভাবে পরিমাপ করতে হয়, তার স্বাস্থ্য, তার দুর্বলতা, তার বৈশিষ্ট্য, তার মন, তার আবেগ, তার শরীরের ধরন গঠন, বংশগত প্রবণতা, তার প্রগনোসিস, তার ভবিষ্যৎ পরিণতি, সমস্ত কিছুকে স্বতন্ত্রভাবে সামগ্রিকতাকে দেখতে হয় এবং তার জন্য সেইভাবে ব্যবস্থাপত্রের বন্দোবস্ত করতে হয়। একজন শিক্ষার্থীকে এই পুরো ব্যাপারটা আয়ত্ত করতে হয়। যতক্ষণ পর্যন্ত এই পুরো ব্যাপারটা আয়ত্ত না করবে সে ডাক্তার হইছে না, তার পক্ষে সম্ভব সঠিক চিকিৎসা দেওয়া। এবং যখন আমি প্রতিটা রোগী যদি আমার জন্য নতুন হয়, প্রতিটা রোগীর ক্ষেত্রে এবং তার চিকিৎসার প্রতিটা ধাপে আমাকে নতুন 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 সিদ্ধান্ত গ্রহণ করতে হবে না, তাইলে এই চিকিৎসা ব্যবস্থার উদ্দেশ্যটা কি হবে? এমন শিক্ষার্থী তৈরি করা যার ইনোভেশন এন্ড ক্রিয়েশন ক্ষমতা আছে, যে এই পুরো প্রসেসটা তত্ত্ব এবং বাস্তবতার নিরিখে বুঝতে পারছে এবং তারপর প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা ইনোভেটিভ ক্ষেত্রে সে সিদ্ধান্ত নিতে সক্ষম। ব্যাপারটা বুঝাইতে পারছি কিনা? তো এটা যদি না হয়, এই সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম এই পর্যন্ত যদি না আসে, তাহলে এই এডুকেশন ফ্রেমওয়ার্ক কোনো কামের ফ্রেমওয়ার্ক হবে? এটা এডুকেশনাল ফ্রেমওয়ার্কের বেসমেন্টে থাকতে হবে না? অ্যাবসলিউটলি। এক কথায় হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রে এডুকেশন ফ্রেমওয়ার্ক একটি সুসংগঠিত ও বিজ্ঞান ভিত্তিক কাঠামো হতে হবে, যা তত্ত্ব, বাস্তব অভিজ্ঞতা ও নৈতিকতার সুষম সংমিশ্রণ তৈরি করে, যাতে শিক্ষার্থীরা দক্ষ, আত্মবিশ্বাসী ও মানবিক চিকিৎসক হিসেবে গড়ে ওঠে, যারা রোগীর সঠিক চিকিৎসা প্রদান করে তাকে সুখী করতে ও চ্যালেঞ্জ মোকাবেলা ও সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হয়। পরিষ্কার ফ্রেমওয়ার্কটা কি, কেমন হওয়া উচিত? হোমিওপ্যাথিক শিক্ষা ক্ষেত্রে আদর্শ এডুকেশনাল ফ্রেমওয়ার্কের অংশ কি কি জিনিস থাকবে? ওটা তো আমরা গেল বৈশিষ্ট্যগুলা। এবার তত্ত্বগত দর্শনগত শিক্ষা আমরা কি কোনোটা বাদ দিতে পারবো? এক পক্ষ কয় ফিলোসফির কোনো দাম নাই। ভাই হোমিওপ্যাথি শুরুই হয়েছে ফিলোসফিতে, তখন বিজ্ঞান ছিল না। বিজ্ঞান থাকলে বিজ্ঞান দিয়া হইতো। এখনো হোমিওপ্যাথি যে লেভেলের বিজ্ঞান, মানুষ যে লেভেলের বিজ্ঞান, হোমিওপ্যাথি বাদ দেন, মানুষ যে লেভেলের বিজ্ঞান, কনভেনশনাল চিকিৎসকরাও কি তার পুরাটা এখন পর্যন্ত আয়ত্ত করতে পারছে? মানুষের মন, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্টরা বলে আমরা খুব প্রাইমারি লেভেলে আছি। তাহলে তোমরা চিকিৎসা দিচ্ছ কিভাবে? অন্যায় না, আমি তার বিরোধিতা করতেছি না। তার মানে হচ্ছে আমি সম্পূর্ণ বিজ্ঞান না জানা সত্ত্বেও আমার অনেক যৌক্তিক অবতারণার মাধ্যমে, অনেক ফিলোসফিক্যাল যুক্তির মাধ্যমে এবং প্রাপ্ত জ্ঞানের মাধ্যমে মানুষকে যেহেতু বাঁচাইতে হবে, তাকে ভালো রাখতে হবে, আমাকে চিকিৎসা প্রদান করতে হবে, তাই না? এটা তো আমরা সমস্ত চিকিৎসা ব্যবস্থা থেকে দেখতেছি। এমন না যে হোমিওপ্যাথি খালি এই দাবি করতেছে। কথাটা বুঝছেন কিনা? তাহলে তত্ত্বগত দিক, ফিলোসফিক্যাল দিক, দর্শনগত দিক, এই দুইটা দিক থাকবে না? খুব পরিচ্ছন্নভাবে এটা সুস্পষ্টভাবে আমাদের জানতে হবে বৈজ্ঞানিক ভিত্তি ও গবেষণা। যেটুকু জ্ঞান আমরা প্রাপ্য হয়েছি তা কিভাবে বিজ্ঞানের সাথে সমন্বিত হয়, বিজ্ঞান কিভাবে তাকে উপস্থাপন করে, আমাদের কাছে কি বৈজ্ঞানিক প্রমাণ আছে, আমাদের এডুকেশন ফ্রেমওয়ার্কের এগুলো অংশ। আমরা যখন কোনো এডুকেশনাল ফ্রেমওয়ার্কে প্রেজেন্ট করবো, কোনো কারিকুলাম সিলেবাস তৈরি করবো, অবশ্যই এই জিনিসগুলা থাকতে হবে। যে জিনিসগুলা, যে প্রশিক্ষণগুলা, তা হচ্ছে রোগীর দায়িত্ব গ্রহণ, ডায়াগনোসিস এবং প্রগনোসিসের ক্ষমতা অর্জন করার জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ থাকতে হবে না? আমরা যদি ওইটা বাস্তবায়ন করতে চাই, ক্লিনিক্যাল অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে না? যা এটা কিন্তু এমবিবিএসরা করতেছে না। চিকিৎসার সময়তেই তারা হসপিটাল কানেক্টেড। কেন আমাদের আজ পর্যন্ত প্রত্যেকটা হোমিওপ্যাথিক কলেজের সাথে হসপিটাল যুক্ত, বাধ্যতামূলক? কেন? আমরা তো মনে করি মশকরা, কোনোদিন জিজ্ঞাসাও করি না যে হসপিটাল কানেক্টেড কেন। কথাটা বুঝছেন কিনা? এই কানেকশন এটা সবাই জানে যে ক্লিনিক্যাল অভিজ্ঞতাটা লাগবে, বাস্তব থেকে শিখতে হবে, অন্তর্দৃষ্টি সৃষ্টি। এটা হোমিওপ্যাথির জন্য একটা এক্সেপশনাল বিষয়। কেন? এমনিতেও ইনসাইটের কথা সমস্ত শিক্ষা ব্যবস্থায় বলে, কিন্তু হোমিওপ্যাথির জন্য এটা একটা এক্সেপশনাল বিষয়, মানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্টলি এক্সেপশনাল। কেন? অ্যাকচুয়ালি আপনি যখন প্র্যাকটিস করতে থাকবেন, মানুষের মতো একটা প্রাণীর চিকিৎসা
একটা উচ্চতর বহুমাত্রিক জটিল প্রাণীর চিকিৎসা আপনি, যেখানে আমরা সম্পূর্ণ বিজ্ঞানটা জানি না, মানুষের আবেগের বিজ্ঞান, মানুষের মনের বিজ্ঞান, মানুষের শরীরের বিজ্ঞান, অ্যানাটমি ফিজিওলজি এখন পর্যন্ত পূর্ণাঙ্গ হয়ে সারতে পারে নাই, তাই না? এখনো নিত্য নতুন জিনিস আমরা জানতে থাকি, গবেষণা হয়, রেজাল্ট বাইরে, তাই না? তো যেখানে বড় অংশ আমরা জানি না, সেখানে মানবিক অনুভূতি, মানবিক মূল্যায়ন এবং মানবিক বিচক্ষণতা, প্রজ্ঞা, এই বিষয়গুলা কতটা গুরুত্বপূর্ণ হইতে পারে? একটা পর্যায়ে এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আপনারা দেখবেন হোমিওপ্যাথিদের মধ্যে যারা সঠিকভাবে হোমিওপ্যাথি চিকিৎসা করতে থাকে, যাদের, এবং তারপরে যখন বয়স বৃদ্ধি পায়, তারা খুব ভালো হোমিওপ্যাথে পরিণত, মানে মাস্টার হোমিওপ্যাথে পরিণত হয়। উদাহরণ বিতল কাজ, রাইট? বিতল কাজ কয়, আমি যখন প্রথম কেস নিতাম আমার 3-4 ঘন্টা লাগা যাইতো, তারপরে এটা কমতে থাকে 1 ঘন্টায়, তারপরে মোটামুটি আমি কেস নিতে পারি। এখন এমনও কেস আছে আমি দেখার পরেই বুঝি, কেউ লিখে নিয়ে আসে, আমি দেখার পরেই বুঝি ওষুধটা কি, বা 5 মিনিট কথা বলার পরে আমি বুঝি যে এই রোগীর মধ্যে কোন ওষুধটা যাবে, যদিও আমি প্রত্যেকটা কেস টেকিং করি। কেউ মনে করেন না যে শর্টকাট রাস্তা শিখাইতেছি, না, বয়স হওয়ার সাথে সাথে আপনি শর্টকাট করতে পারবেন এই সুযোগ নাই। বিতল কাছে এখন পর্যন্ত প্রত্যেকটা রোগীর কেস রেকর্ড করেন, করতে হবে, কিন্তু এই বিচক্ষণতা আইনা দেয়। আপনি যখন এই সততার সাথে এই কাজগুলা করতে থাকবেন, তখন এক ধরনের অভ্যস্ততা, বিচক্ষণতা, প্রজ্ঞা, এই জিনিসগুলো আপনার মধ্যে সঞ্চার হবে, যাকে বলা হয় অন্তর্দৃষ্টি। এটা ব্লেসিংস, এটা ব্লেসিংস। আপনি বারবার কাজটা করার দরুন আপনার প্রতি একটা ব্লেসিংস, আপনার একটা স্বতঃস্ফূর্ত একটা অনুভূতি, বা যাকে বলে গাট ফিলিং, অনেক কিছুই তৈরি হবে। এইটা যেন সৃষ্টি হইতে পারে, তার দিকে লক্ষ্য রাখাটা এডুকেশনাল ফ্রেমওয়ার্কের একটা অংশ। এটা মাস্ট, এটা হোমিওপ্যাথদের জন্য, এবং প্রত্যেকটা সত্যিকারের হোমিওপ্যাথ এটা স্বীকার করবেন। যারা অসত্যিকারের বা যারা বুঝে না হোমিওপ্যাথি, তারা কব যে ফাউ কথা। ইথিক্স ও মানবিক মূল্যবোধ এ যদি না থাকে, আজকের আলোচনার শুরুতেই কইছি, আপনি কোন ডাক্তারই না, হোমিওপ্যাথিক ডাক্তার বাদ দেন, ওটা বহু দূরের বিষয়, আপনার স্বপ্নের বিষয়। ওটা আপনার যদি এথিক্স এবং মানবিক মূল্যবোধ না থাকে, আপনি আরেকজনের মধ্যে এটা তৈরি করতে পারবেন না, আরেকজনের পরিশুদ্ধ করতে পারবেন না। রোগ থেকে মুক্ত মানে দূষণ থেকে শুদ্ধি, এটা যদি আমি কই, অনেকের কাছে মনে হবো আমার হতে শুরু করছে মনে হয় নতুন করে। না, এটা খুব সিম্পল, খুব সিম্পল যুক্তি। আপনি যখন শরীরে সংশোধন করেন, আসলে সেখানকার কিছু দূষণকে আপনি দূর করেন, রাইট? এবার যদি আবেগরে সংশোধন করেন, কি করছেন আপনি? কিছু দূষণকে দূর করছেন। তো ফর্মুলা একই, কিছু বাজে অনুভূতি, কিছু নেতিবাচক আবেগ, কিছু প্যাশন, কিছু মোহ, কিছু দৃষ্টির অস্বচ্ছতা, এগুলাই তো দূর করছেন। এবং মনরে যখন আপনি পরিচ্ছন্ন করবেন, এই কাজই তো করছেন। তার ক্ষমতা, তার অ্যাবিলিটি এবং তার উৎকর্ষতা, তার মানের উৎকর্ষতা বৃদ্ধি করছেন না আপনি? অর্থাৎ যা কিছু বাজে ছিল, দূষণ ছিল, তার থেকে আপনি শুদ্ধির দিকে আছেন। এই কারণে আমি বললাম হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট হলো পুরো একটা পরিশুদ্ধির ব্যাপার, সম্পূর্ণটা একটা পরিশুদ্ধির ব্যাপার। ব্যাপারটা বুঝছেন কিনা? তো আপনার যদি ইথিক্স না থাকে, আপনার যদি মানবিক মূল্যবোধ না থাকে, আপনার যদি কমিউনিটিগত সম্পর্ক, কানেকশন, মানবিক কানেকশন কিছুই না থাকে, আপনি কি করবেন? আপনি আরেকজনের শুদ্ধ হচ্ছেন কিনা বুঝবেন কেমনে করে? একটা সিম্পল উদাহরণ দিয়ে বোঝাই। ধরেন আপনার হোমিওপ্যাথ যারা, তারা বুঝবেন, আমি যদি খুব পরোপকারী ফসফরাস প্যাথোলজি, কথাটা বুঝছেন কিনা? প্যাথোলজিক্যাল পরোপকারী, প্যাথোলজিক্যাল পরোপকারী মানে বউ পোলাপান যাও ওইজ্ঞা সমাজ সংসারের কি হলো দেখার বিষয় না। আমি একজন দেখছি, আহারে বেচারা কান্দা বইরে দোকানপাট সব বন্ধ করে টাকা পয়সা পকেটে যা চাল সব দিয়া সহযোগিতা করতেছি, ফসফরাসের প্যাথোলজিক্যাল প্যাথো। আচ্ছা, আমার সামনে একজন লোক আইলো যে খুব বিবেচনা সমৃদ্ধ, সে সহযোগিতা করে কিন্তু কিছু টাকা পকেটে রাখে, বউ পোলাপানের নেগলেক্ট করে না, বা সবার একটা ব্যালেন্স করে। ও মা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, সবাই ব্যালেন্স করে চলে। আচ্ছা, আমি যদি প্যাথোলজিক্যাল ফসফরাস হই, ওই লোকটারে আমার কাছে কি মনে হবে বলেন? কৃপণ। ব্যাপারটা বুঝছেন কিনা? সুস্থ কিন্তু ও সমাজ, পরিবার, মানুষ, মানবতা সমস্ত কিছুর একটা ব্যালেন্স করছে, নিজের সামর্থ্য, সক্ষমতা ব্যালেন্স করছে, বাইসা যায় না আবেগে। সুস্থ কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে আমি কি বলবো, ওই লোকটা জবর কৃপণ। এবার লোক দুনিয়াতে আছে কে, ময়রা জায়গা না কে, বুঝছেন কিনা?
কারণ আমি ফসফরাস ডাক্তার। বুঝছেন ব্যাপারটা, যে কিভাবে একজন চিকিৎসকের ব্যালেন্স, শুদ্ধি, নৈতিকতা, ইথিক্স, মূল্যবোধ তার চিকিৎসাকে প্রভাবিত করবে। বুঝাইতে পারছি আমি? রাইট। কমিউনিকেশন স্কিল এ যদি না থাকে ডাক্তার হবো। আমাকে একজন আছে একটা ডিপার্টমেন্ট, স্কোপের ডিপার্টমেন্ট মেনটেন করে, 2 মিনিট কথা কয় না, রিকোয়েস্ট করেও কওয়া যায় না। এখন কোন ইফেক্টিভ আউটকাম এর মাধ্যমে সম্ভব? ব্যাপারটা বুঝছেন কিনা? চিকিৎসক যদি কানেক্টেড হইতে না পারে, রোগীর সাথে র্যাপোর্ট তৈরি করতে না পারে, এবং যে র্যাপোর্ট অ্যালোপ্যাথরা পর্যন্ত স্বীকার করে যে আমি যে রোগীর চিকিৎসা করবো তার সাথে একটা কানেকশন লাগবে আমার, এই স্কিলের কিছুই যদি না থাকে সম্ভব তার পক্ষে ইফেক্টিভ চিকিৎসা প্রদান করা। আমরা এই যে কয়দিন আগে কইলাম, আমি একটা ক্লাস নিলাম ন্যাট্রামিউরের, লাস্ট ন্যাট্রামিউরের একটা রোগীর কাছ থেকে আমার সামনে সব ন্যাট্রামিউরি ওপেন হয়। দুনিয়ার জবর ন্যাট্রামিউর তো জবর রিজার্ভ। কেন ওপেন হয় তার পদ্ধতিটা আমি কইলাম, যে কেন ওপেন হবে তারা। আচ্ছা, কেন ওপেন হবে এটা যদি আপনি অনুভব করেন, শিখেন, এটা আমার একটা স্কিল না? রাইট, এটা আমার একটা দক্ষতা। তো এইভাবে আমাদের যত রোগী আছে সবার সাথে একজন চিকিৎসকের কানেক্টেড হওয়ার দক্ষতা থাকতে হবে। বিদুল কাছের আছে না, গ্রিসে বইয়ে রয়েছে আমার সাথে কানেক্টেড, দক্ষতা না? আল্লাহ এই দক্ষতা দান করেন, কিন্তু আপনি না চাইলে আপনাকে কেন দেওয়া হবে? ফ্রেমওয়ার্কে সেই পদ্ধতি থাকবে, রাইট? সেই পদ্ধতি থাকবে যে কিভাবে আমরা কমিউনিকেশন স্কিল বাড়াবো, সেই শিক্ষা থাকবে। আমরা সততার সাথে শিখবো, কৌশল হিসেবে না। জ্ঞান দরকার আছে, সেই জ্ঞান হিসেবে শিখবো, কৌশল হিসেবে না। এটা আমাদের ফ্রেমওয়ার্কের একটা অংশ। কেস স্টাডি বিশ্লেষণ, কেস স্টাডি বিশ্লেষণের মাধ্যমে জ্ঞান অর্জন, এটা একই সাথে তথ্য, একই সাথে প্র্যাকটিক্যাল, তাই না? অর্থাৎ যৌক্তিক বিশ্লেষণ ক্ষমতা তৈরি, এইভাবেও লেখা যাইতো, যৌক্তিক বিশ্লেষণ ক্ষমতা তৈরি। এটা ফ্রেমওয়ার্কের একটা অংশ। এটার প্রয়োজনীয়তা কি বলার অপেক্ষা রাখে? আর আমি 1000 সিচুয়েশন, 1000 রোগীর ট্রিটমেন্ট যদি করতে চাই, এই 1000 সিচুয়েশনের সাথে কিছু মাত্রা হইলো আমার পরিচয় লাগবে, এবং সেগুলোর বিশ্লেষণটা কিভাবে করতে হয়, কিভাবে তার বিভিন্ন সেক্টর, তার এনার্জি, মন, ভাইটাল ফোর্স, আবেগ যা কিছু আছে, কিভাবে সমন্বয় ঘটাইতে হবে, এটার প্র্যাকটিসটা অবিরত করতে হবে। এবং ফ্রেমওয়ার্কের এটা একটা অংশ যেখানে এই বিষয়টা অবশ্যই বিবেচনা করতে হবে। সিদ্ধান্ত গ্রহণের কৌশল, একটু আগেই বলছি যে সিদ্ধান্ত গ্রহণটা কতটুকু জরুরি। এখন এই সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আমার কি কি জ্ঞান লাগবে, সেই জ্ঞানটা আমি কিভাবে, কোন উপকরণ, কোন রিসোর্সের মাধ্যমে পাবো, এই সমস্ত কিছু আমার ফ্রেমওয়ার্কে থাকতে হবে না? রাইট। টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশন, এখনো আমরা মানধাতা আমলে পড়ে রয়েছি। হসপিটালই হয় না, ল্যাব হয় না, এই না থাকবো নাকি? কিন্তু দুনিয়া যে আই গাইছে, এই যে এআই বাইরাইছে, এই যে এআই সফটওয়্যার ইয়েটা যে বাইরে এলো, বিজল কাছের যে কম্পাস বাইরে এলো, বা অন্যান্য যে সফটওয়্যার আছে, রেপার্টাইজেশন, এগুলোর ইমপ্লিমেন্টেশন আমাদের লাগবে না। এখন তর্ক করে শেষ করবো পারতাছি না যে আমাদের রেপার্টাইজেশন ভালো না খারাপ, রেপার্টাইজেশন এ নিয়ে আমরা এখন হুক্কু জুক্কু করতেছি। এটা হলো বাস্তবতা। ইন্টিগ্রেশন করবো তো দূরে, আধুনিক প্রযুক্তির তো ব্যবহার করবো দূরে, কিন্তু এইসব ফাতরামি করে দিন যাব না। বাস্তবতা হচ্ছে আমার এডুকেশন আধুনিক প্রযুক্তির সর্বোৎকৃষ্ট ব্যবহার করবে, এটা এডুকেশন ফ্রেমওয়ার্কের একটা অংশ। সন্দেহ আছে এই ব্যাপারে? কোন ওই যে বললাম না যে কিছু খুব মানে কমপ্লিট শিক্ষিত নয়, এইরকম কিছু হোমিওপ্যাথ এই সব তর্কাতর্কি গুলা বিরাজমান রাখে। এদের নিয়ে হোমিওপ্যাথি ওয়াইকে আমরা নিজেরা আগাইতে পারবো না। হোমিওপ্যাথিক ডেটাবেস এবং সুপারভাইজারি প্ল্যাটফর্ম, একটা জিনিস হচ্ছে হোমিওপ্যাথিতে সুপারভিশন ছাড়া আসলে একজন সত্যিকারের চিকিৎসক তৈরি হতে পারে না, সে তত্ত্বীয় জ্ঞান যতই লাভ করুক। এটা আমার কথা না, এটা বিজল গাছের কথা। ইভেন কেস রেকর্ড শিখতে গেলেও একজন সুপারভাইজারের অধীনে বেশ কিছুদিন ট্রেন আপ হইতে হয়। এই স্কোপ যে ধারণার থেকে তৈরি হয়েছে, ব্যাপারটা বুঝছেন কিনা? বিতল কাছের যে ধারণাটা থেকে তৈরি, এটা কিন্তু বক্তব্য সরাসরি কোটেশন আছে, কিন্তু কোটেশন দেওয়ার জায়গা না, এই কারণে দেই নাই। খালি এর কথা না, সমস্ত মনীষীরাই, মানে যারা হোমিওপ্যাথির মাস্টার, তারা এটারে প্রমোট করছেন যে অবশ্যই আমাদেরকে কোন একটা সুপারভাইজারের অধীনে শিখতে হবে, এবং সেই সুপারভাইজারটা হইতে হবে স্কিলড, ক্লাসিক্যাল, প্রপার। এটা কি খোলা নাকি এত শব্দ এখন থেকে? প্রপার, রাইট? এটা অস্বীকার করার কোনো জায়গা নাই যে অস্বীকার করবেন।
এটা মতামতের ব্যাপার না, এটা বাস্তবতা, ফ্যাক্ট। আপনাকে প্রপার হোমিওপ্যাথ হইতে গেলে অবশ্যই একটা সুপারভাইজারের অধীনে পুরা কর্ম প্রক্রিয়া সম্বন্ধে এক ধরনের বাস্তব অভিজ্ঞতা লাগবে। ইন্টার্নশিপ প্রোগ্রামটা এই কারণেই করা হয়, যারা বাংলাদেশে ইনভ্যালিড হয়ে পড়ে রয়েছে, শিক্ষক তো থাকতে হবে ওই রকম। তো এই হচ্ছে একটা মিনিট, আইনি দিক, এইগুলা তো খেয়ালই করা হয় না। অ্যাকচুয়ালি একজন আমাদের বহু রকমের আইনি দিক আছে। আমরা কোন চিকিৎসা দিতে পারবো, কোন পরামর্শ দিতে পারবো, কোন পরামর্শ দিতে পারবো না, কোন ফরেনসিক সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, কারণ কোনটা আমরা ট্রিটমেন্ট করতে পারবো, কোনটা করতে পারবো না। যেমন আমি একটা উদাহরণ দিই, কয়টা কলেজে আপনাদের শিখাইছে যে একটা যক্ষা রোগীরে সরাসরি ট্রিটমেন্টে নেওয়া যাবে না, সরকারি আইন অনুযায়ী 6 মাস তার অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট দিতেই হবে, তারপরে আপনি নিতে পারেন। যদি কোনো কেউ এই কাম করে ধরা খান, রেজিস্ট্রেশন যাবেন জেলে। ব্যাপারটা বুঝছেন কিনা? এটা না যায় না তো একজনের নিচে, তারপরে তো এই রোগী মরছে, তারপরে তো তার গার্জেন দিছে মামলা, এবার দশাটা কি হবো কন? ছোট্ট একটা জ্ঞান না থাকার কারণে জীবনটা বরবাদ, রোগীর জীবন বরবাদ, আপনার জীবনও বরবাদ, রাইট? তো এইটা আইনি দিক। এরপর এগুলা জানতে, এটা একটা নমুনা দিলাম, এরকম আরো 50টা আছে, শত শত আছে, যেগুলো আমাদের জানতেই হবে। এবং ইথিক্যাল ডিলেমা, কিছু জায়গায় আপনারা ইথিক্যাল ডিলেমাতে পড়বেন। একটা উদাহরণ দিই, টাইফয়েড অ্যান্টিবায়োটিকে মানুষটা বাইসা থাকবো এখন, কিংবা একটা জায়গায় কাটলো বাড়ি আর টিটেনাসের ইনজেকশন দিবেন কি দিবেন না, হোমিওপ্যাথিক ফিলোসফি অনুযায়ী আমরা কি অ্যালোপ্যাথিক চিকিৎসা করতে দিতে পারি? হোমিওপ্যাথিক ফিলোসফি অনুযায়ী তো দেওয়ার কথা না, কিংবা ভ্যাকসিনেশন দেওয়ার কথা না, কিন্তু না দিলে মারা যাইতে পারে। ইথিক্যাল ডিলেমা তৈরি হয়েছে না? কি করা উচিত, এটা নিয়ে একটা ডিলেমা তৈরি হয়েছে না? এই ডিলেমার সমাধান কি, এটা যদি আপনি কোনো অভিজ্ঞ প্রশিক্ষকের কাছ থেকে জানেন, আপনার সলিউশন হইল না। সারা জীবনের নামে বড় বড় 2টা প্রবলেম, এরকম আরো 500 প্রবলেম আছে। এটা ইথিক্যাল ডিলেমা। এবং অনেকগুলা প্রবলেম ডিলেমা যখন আপনি জানবেন, তারপর আপনার সামনে নতুন প্রবলেম আসলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন সেই অতীতের সেই জ্ঞানগুলোর উপরে ভিত্তি করে। এগুলা ট্রেনিং দেয় আমাদের এডুকেশনাল ফ্রেমওয়ার্কের একটা অংশ হওয়ার কথা না? ব্যাপারটা বুঝছেন? আপনারা পাইছেন আপনার কলেজগুলাতে, জোরে করে রেকর্ডে থাকুক। আমি তো আপনাকে মিছা কথা বলার কই নেই, সত্য কথাটা কন, আমি যেন কইতাছি। সমন্বিত মূল্যায়ন, ওই একটু আগে যে আলোচনাটা করলাম, যে মূল্যায়নটা কিভাবে হওয়ার কথা, বাস্তব অভিজ্ঞতার থেকে আমাদের মূল্যায়ন হওয়ার কথা। যে চিকিৎসক হিসেবে আমরা দেখি পরীক্ষায় পাশ করে, ছাত্র কেমন, আচ্ছা কোন তো বানামু ডাক্তার, ছাত্র কেমন যে আমার কি দরকারটা আছে? ব্যাপারটা বুঝছেন কিনা? সে কতটা স্কিলড, এটা কোশ্চেন হওয়ার কথা ছিল না? আমাদের মেডিকেল এডুকেশনে, বিশেষ করে হোমিওপ্যাথিক মেডিকেল এডুকেশনে লাস্ট কোশ্চেন কি এটা হওয়ার কথা না? কতটা স্কিল, কোথায় সেই মূল্যায়ন? হ্যাঁ, তত্ত্বীয় জ্ঞানের দরকার আছে, ছাত্র কেমনেরও দরকার আছে, আমি একদম অবহেলা করতেছি না। তো এই সমন্বিত মূল্যায়ন ব্যবস্থা থাকা দরকার না? এটা কি এডুকেশনাল ফ্রেমওয়ার্কের অংশ না? এটার বন্দোবস্ত করা, সেই সাথে ফিডব্যাক সিস্টেম, এটা হচ্ছে আমাদের এডুকেশনাল সিস্টেমের গুরুত্বপূর্ণ একটা ফিডব্যাক সিস্টেম। মূল্যায়ন শেষে আমরা যদি ফিডব্যাক জানি, তাদের দুর্বলতা জানি, তাইলে যে ঘটনাটা ঘটবে তার দুর্বলতা গুলার জন্য উচ্চ শিক্ষার বন্দোবস্ত করা পসিবল, রাইট? যে এই দুর্বলতা কিভাবে দূর করা যায়, কোন কোর্সটা দেওয়া যায়, বিদেশের কোন জায়গায় যাইতে পারে, কোন জায়গায় বা আমাদের দেশে আমরা কিভাবে সেই শিক্ষাকে ইমপ্লিমেন্ট করতে পারি, কোর্স খুলতে পারি, উচ্চতর কোর্স, সরকারি ব্যবস্থাপনাই হোক না, সমস্যা কি? উচ্চতর কোর্স হোক, পার্টিকুলার কোর্স হোক, ছোট ছোট আছে না অ্যালোপ্যাথিতে, হাজার হাজার আছে না? এমবিবিএসটা করে না, ছোট ছোট কোর্স করে না? ওই ফিডব্যাকের পরে তারে এইটা রেখে উচ্চ শিক্ষা। ভাই উচ্চ শিক্ষা কি আসমান থেকে পড়বো নাকি? আমাকে তৈরি করতে হবো। ব্যাপারটা বুঝছেন কিনা? উচ্চ শিক্ষা করায় কারা? যারা রিসার্চ করে, যারা জানে, যারা বুঝে, যারা এডুকেশন নিয়ে কাজ করতেছে, তারা একটা সিস্টেম করে যে এই ঘাটতিটা আমরা কিভাবে ফিল আপ করবো। তো এই সর্বশেষ অংশে এডুকেশনাল ফ্রেমওয়ার্কের স্টুডেন্টরা তাদের ফিডব্যাক জানাবে, তাদের পরীক্ষা মূল্যায়ন হবে, আমরা তাদের দুর্বলতা গুলা জানবো, তারা কাজ করতে যায় কি প্রবলেম ফিল করে সেগুলো জানবো, একটা ফিডব্যাক সিস্টেম থাকবে সমন্বিত, এবং তার ভিত্তিতে তারপরে তার উচ্চতর ট্রেনিং এর বন্দোবস্ত করা হবে। এইটা এডুকেশনাল ফ্রেমওয়ার্কের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য না? এটা আরো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই কারণে, আমরা একটু পরে দেখব যে উন্নয়ন চক্র তৈরি করতে যাচ্ছি,
আচ্ছা, আমি একজন শিক্ষক, সত্যিকার অর্থে আমি আমার চাইতে ভালো স্টুডেন্ট তৈরি করতে পারবো না, আমি পারবো না। ব্যাপারটা বুঝছেন কিনা? মানে আমার সমস্ত জ্ঞান যদি কোনোভাবে একটা স্টুডেন্টের মধ্যে ট্রান্সফার করি, তাহলে আমার সমান হবো, বুঝাইতেছি, প্রাথমিকভাবে আমার সমান হবে। কিন্তু যদি আমরা কিছু এক্সটার্নাল ফ্যাক্টর যোগ করে দেই, যেমন ফিডব্যাক সিস্টেমের মাধ্যমে, তার আর কি দরকার, ব্যাপারটা বুঝছেন? এইবার সেই এক্সটার্নাল উপকরণ গুলা যদি যোগ করে এবং তার যদি সেই আগ্রহ ইচ্ছা থাকে, সে আরো রিসোর্স থেকে যদি কালেক্ট করে, এবার কি সে আমার সাথে এক ধাপ উন্নত হইল না? এইটা হলো সেই সেতু, যে সেতু দিয়ে সে উন্নতটা হবো। এই কারণে ফিডব্যাক সিস্টেমটা উন্নয়ন চক্রের একটা অংশ। যে কথাগুলো আমরা কালকা থেকে বারবার কইতাছি, পদস্খলন চক্র ভাঙিয়ে উন্নয়ন চক্র তৈরি করা। ব্যাপারটা বুঝতে পারছেন? এটা কেন আমি এত গুরুত্ব দিছি ফিডব্যাক সিস্টেমটা? কোন ফিডব্যাক সিস্টেম নাই বর্তমানে, কিছুই নাই। কে শিখছে কিনা এই সিস্টেমই নাই। গবেষণা প্রকল্প বাস্তবায়ন সর্বশেষ, এবং উন্নয়ন চক্রের সক্রিয়করণ। যখন আমি দেখলাম ফিডব্যাকে যে এই ঘাটতি আমাদের আছে, এবার বন্দোবস্ত করো গবেষণা, রাইট? পলিসি মেকিং এর জায়গা, বিভিন্ন জায়গাগুলোতে এটা সক্রিয়করণ থাকবো। এবং উন্নত যে এই পার্টিকুলার রোগ, এই পার্টিকুলার রোগাবস্থা, এই পার্টিকুলার সেকশন, এই অবস্থা, এই হেলথের এই লেভেল, ভাইটাল ফোর্সের এই লেভেল, মানে যে শত শত জায়গায় গবেষণা করা যায়, এই লেভেলটারে কিভাবে সলিউশন করা যায়, তার ম্যানেজমেন্ট কি হবে, আছে না? এই জ্ঞানটা নতুন হবে না? সমগ্র হোমিওপ্যাথিক কমিউনিটি জানবে না? ব্যাপারটা বুঝছেন? উচ্চ শিক্ষা কিভাবে তৈরি হয়? আসমান থেকে পড়ে না ভাই, আমরাই তৈরি করতে পারি। ওই ইউনিভার্সিটি না দিলেও কাজ করতে পারি, ফিরায় কারা? ভার্সিটির থেকে গবেষণা হয় ঠিক আছে, কিন্তু আমরা যদি করি, ফিরাবো কেনা জগতে? কাজেই এখন প্রতিটি শিক্ষার্থীকে প্রকৃত উন্নত শিক্ষা লাভের খাতিরে বাধ্যতামূলক ভাবে গবেষণার সাথে সম্পৃক্ত হতে হবে এবং নিজেদের পথ নিজেদের তৈরি করতে হবে, উপায় নাই। এইবার আসি পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ হোমিওপ্যাথিক এডুকেশনাল ফ্রেমওয়ার্ক। এতক্ষণ যারা দেখলেন, আমি ফ্রেমওয়ার্ক সম্বন্ধে একটা ধারণা দিলাম এবং হোমিওপ্যাথিক ফ্রেমওয়ার্ক সম্বন্ধে ধারণা দিলাম। আমি দাবি করছি যে অলরেডি এটা বাস্তবায়ন হয়ে গেছে। ব্যাপারটা বুঝছেন কিনা? আমরা এবার দেখবো যে কিভাবে হইছে, কিভাবে হইছে। এটা হচ্ছে আমি এটার যে নামকরণ করছি, যেহেতু পুরাটা চিফ ট্রেনার হিসাবে আমারই সাজাইতে হয়েছে, এটার নাম দিছি আমি বাইনারি ইনস্ট্রুমেন্টাল মডেল অফ এডুকেশন। আমার কথাটা বুঝছেন কিনা? দ্বৈত উপকরণ, শিক্ষার দ্বৈত উপকরণ। আমরা দুইটা মডেল দিয়ে এটা সার্ভ করছি। বলছি না বাস্তবায়ন হয়ে গেছে, এবার আমি দেখাবো আপনাদেরকে কিভাবে বাস্তবায়ন হয়ে গেছে। শিক্ষার দ্বৈত উপকরণ, হ্যাঁ বলতে পারেন যে আমরা 100% পারি না ইমপ্লিমেন্টেশনটা। জি জি, না না, আসেন আসেন আসেন, আমরা বলতে পারেন যে 100% পারিনি। ওরে ভাই, আমাগো না আছে কোনো পৃষ্ঠপোষকতা, না আছে সরকারি কোন রকমের সমর্থন, না আছে সহযোগিতা, না আছে আমাদের কমিউনিটির থেকে কেউ একটা আঙুল দেওয়া সহযোগিতা, একটা কমেন্ট দেওয়া সহযোগিতা করার লোক নাই ভাই। আমরা এত বড় কাজের যেটুকু করতে পারছি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া করা উচিত। অল্প কয়েকজন মানুষ মিলে আমরা এটা করছি, আল্লাহ করাইছেন। কথাটা বুঝছেন কিনা? তো এটার জন্য আমি আল্লাহর কাছে হাজার শুকর আদায় করি। কিন্তু হইছে যেভাবেই হোক, যতটুকুই হোক, আমরা একটা নমুনা দাঁড় করাইতে পারছি। এটা হচ্ছে শিক্ষার দ্বৈত উপকরণ বা বাইনারি ইনস্ট্রুমেন্টাল মডেল অফ এডুকেশন। একটা মডেল হচ্ছে হোমিও ডাইজেস্ট, যার মূল বৈশিষ্ট্য হচ্ছে হাতে কলমে তত্ত্বীয় শিক্ষা। এই তত্ত্বীয় শিক্ষাটাও একদম ইমপ্র্যাকটিক্যাল না, কিছু কিছু জায়গায় আমরা বাস্তবেই শিখাই। যেমন কেস রেকর্ডটা বা যে বেসমেন্টাল কিছু শিক্ষা আছে, আমরা বাস্তবেই শিখাই, কেস প্রেজেন্টেশন করি, সেমিনার করি। আজকে যেগুলো হইতাছে, আমাদের এই 2 দিন ব্যাপী যে কাজগুলো হইতাছে, এখানে অনেকগুলো আছে বাস্তবসম্মত, সরাসরি দেখানো, তাই না? কালকে ওই যে একটা রোগী আয়না, গ্লোমেরুলোনেফ্রাইটিসের রোগী একটা আয়না বসে আছিল, আপনারা দেখলেন কিভাবে মানুষ ভালো হয়, বাস্তবসম্মত। হোমিও ডাইজেস্ট হাতে কলমে তত্ত্বীয় শিক্ষার একটা বন্দোবস্ত করছে। এ তো আপনাদের অন্য কেউ না জানলেও আপনারা জানেন, এবং আমরা আমাদের পেপারে পরবর্তীতে আপনাদের মতামত আমরা পাবো। মডেল 2, স্কোপ, প্রায়োগিক ও ব্যবহারিক বাস্তব শিক্ষা। আপনারা স্কোপের কালকের প্রেজেন্টেশনটা দেখছেন, এটা টোটালটা শুরু থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিক্যাল না? ব্যাপারটা বুঝছেন কিনা? আসলে অর্থের বন্দোবস্ত করার কোনো প্রয়োজনই ছিল না, মানে ইন দা সেন্স, কারণ এটা শিক্ষার মডেল। করার প্রয়োজন কেন হয়েছে? কারণ বাস্তব রোগী চিকিৎসা করতে হবে। একজন লোক যদি আসে, একটা রোগীর যদি একজন ডাক্তার চিকিৎসা করে,
কয়দিন করব ভাই মনোযোগ দিয়া? ব্যাপারটা বুঝছেন কিনা? ডাক্তারের তো দেন লাগবো, ডাক্তারের চিকিৎসা করবো, একজন নিয়ে আসবো, এই পুরা ম্যানেজমেন্টের খরচ নাই। ব্যাপারটা বুঝছেন কিনা? ডাক্তারের উপার্জন হচ্ছে, যে শিক্ষার্থী খাটাখাটনি করতেছে ম্যানেজমেন্ট করবে তার খরচ আছে, কিন্তু রুগীরে ফোন দিব, তার ম্যানেজ করবো, তার যে একটা ওষুধ পৌঁছাই দিব, কুরিয়ার থেকে ওষুধটা তুলে নিয়ে আসবো, ভাই তার খরচ নাই। উদ্দেশ্য টাকা না, কিন্তু স্কোপে এইটুকু যদি বন্দোবস্ত অর্থনৈতিক ম্যানেজমেন্ট না করি, পুরো প্রক্রিয়াটা ব্যাহত হয় না। কাজেই ওই অর্থটা স্কোপের কিন্তু কোনো উদ্দেশ্য লক্ষ্যের মধ্যেই পড়ে না। ব্যাপারটা বুঝছেন কিনা? প্রয়োজনের খাতিরে ওটা রাখা হয়েছে। স্কোপের মডেলটা হচ্ছে এইটার এডুকেশনাল ফ্রেমওয়ার্কের মডেল, যেখানে প্রায়োগিক ও ব্যবহারিক বাস্তব শিক্ষাকে নিশ্চিত করা হবে। আচ্ছা, আমাদের যদি খুব ফান্ড থাকতো বা সরকারি প্রজেক্ট হিসাবে যদি স্কোপ থাকতো, তাহলে এই যে এই অর্থনীতির যে ব্যবস্থাপনা, এই অংশটুকু লাত্তি মেরে ফেলাই দিতাম। ব্যাপারটা বুঝছেন কিনা? যেহেতু নিজের ব্যাকরণ লাগবে, আমাদেরই সব করতে হবো, কাজে এটা রাখতে হয়েছে। এই হয়েছে বাস্তবতা, এই হলো স্কোপের ব্যাপার। তাহলে আমরা দেখলাম কি, যে দুই রকমের দুইটা মডেল, দুইটা একত্র করা হইলো না কেন? দুইটা মডেল কেন দুই ভাবে দেওয়া হইলো? আসলে একত্রেই, কিন্তু আমাদের কোন অংশ কি, দুইটা একত্রে থাকা সত্ত্বেও কোন অংশ কি আমাদের জানতে হয়। আচ্ছা, যদি হসপিটাল থাকতো আমাদের এই ডিভিশন করার দরকার পড়তো না। ব্যাপারটা বুঝছেন কিনা? নাই তো, আমাকে সীমিত সামর্থ্য দিয়ে সাজানো লাগবো। দুইটা একত্র করলে যে জটিলতা তৈরি হবো, ও মাহফুজ ভাইও পারবো না, না পারবো আমি। এই কারণে পরিচ্ছন্ন রাখা হয়েছে। তত্ত্বীয় শিক্ষার জায়গায় এটা, প্র্যাকটিক্যাল এইটা, যে যখন ইচ্ছা দুইটা ইমপ্লিমেন্ট করে শিখবে, এবং শেষমেশ আউটকাম হবে কি ওই এডুকেশনাল ফ্রেমওয়ার্কে যে আউটকামটা দেখানো হয়েছে। ব্যাপারটা বুঝছেন কিনা? বাস্তব শিক্ষা এবং নৈতিকতায় সমৃদ্ধ সিদ্ধান্ত গ্রহণে সক্ষম অত্যন্ত দক্ষ একদল চিকিৎসক। ব্যাপারটা বুঝছেন? আপনারা কি মনে করেন শুধু হোমিও ডাইজেস্ট আবার সব জ্ঞান অর্জন করলেন, কিন্তু বাস্তবে প্রয়োগ করলেন না বা প্রয়োগের পদ্ধতি শিখলেন না? হবে, থাকবে। কিংবা শুধু স্কোপে আইলেন, তত্ত্বীয় জ্ঞান নাই, সমগ্র ব্যাপারটা কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে, ফাউন্ডেশন কোথায়, তাই সেই জ্ঞানটা আপনি অর্জন করলেন না। হবে। ব্যাপারটা বুঝছেন কেন বাইনারি মডেলের কথা এখানে তুলে ধরা হয়েছে? এই কারণ এই এডুকেশনাল ফ্রেমওয়ার্কে বাইনারি মডেলটা আলাদা আলাদা ভাবে কোন ইউনিভার্সিটিতেও যদি প্রয়োগ করে, এই দুইটা ডিপার্টমেন্ট থাকাটা জরুরি, যেন এটারে আলাদা আলাদা ভাবে সব পর্যবেক্ষণ করা যায়, সমন্বয় ঠিক হচ্ছে কিনা তা নিশ্চিতকরণ করা যায়। ব্যাপারটা বুঝছেন কিনা? এই কারণে এই মডেল দুইটা, এই কারণে এটার নাম দেওয়া হয়েছে বাইনারি ইনস্ট্রুমেন্টাল মডেল অফ এডুকেশন। এবং দ্বৈত উপকরণ মডেলের থিওরিটিক্যাল ফাউন্ডেশনটা কোথায়? অ্যাকচুয়ালি শুরু হয়েছে একটা বই থেকে। 2020 সালে আমার প্রকাশিত একটা বই, হোমিওপ্যাথিক শিক্ষা সংকট, শিক্ষার্থী ও নবীন চিকিৎসকদের উত্তরণের পথ। ওইখানে আমি একটা থিওরি দিছি, যে থিওরিটা হচ্ছে একটি তত্ত্ব, সাইক্লিক্যাল এডুকেশনাল ট্রান্সফরমেশন থিওরি বা সিইটিটি সেট। এই থিওরিটা ওই বইটাতে আছে, এই নামে নাই, ওইখানে নাম ঘোষণা করা হয় নাই, নামটা আমি পরে দিছি। অ্যাকচুয়ালি এইটা গতকাল থেকে যে আলোচনাটা আমি করতেছিলাম উন্নয়ন চক্র এবং পদস্খলন চক্রের, ব্যাপারটা বুঝছেন কিনা? এই হচ্ছে সাইক্লিক্যাল এডুকেশনাল ট্রান্সফরমেশন থিওরি, একটা তত্ত্ব যেখানে হোমিওপ্যাথিক শিক্ষা সংকট এবং শিক্ষার্থী ও নবীন চিকিৎসকদের উত্তরণের পথ, এই বইটাতে আমি তুলে ধরছি এই তত্ত্বটা। ব্যাপারটা বুঝছেন কিনা সংক্ষেপে? এবং বিস্তারিত আসবে সামনে, পেপার আকারে আসবে সামনে এই সিইটিটি মডেলটা। এটা আমি পেপার করবো, তারপরে আমি আরো আমাদের যারা স্টুডেন্ট আছে যদি তারা মনে করেন তাদের নিয়ে করবো আমি পরের অংশটা, দ্বিতীয় অংশটা। শিক্ষার চক্রাকার রূপান্তর তত্ত্ব, এটা বাংলা, সিইটিটির বাংলা। এই শিক্ষার চক্রাকার রূপান্তর তত্ত্বটা কি আমি কালকে আলোচনা করছি, আমি আপনাদের সংক্ষেপে একটু রিপিট করি, মানে রিপিটটা আমি করতে চাচ্ছি না, আপনারা বোরিং হবেন এই কারণে। তারপরেও বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে বাংলাদেশের হোমিওপ্যাথিক অঙ্গনে একটি ভয়ানক শিক্ষা চক্র বিদ্যমান, যেখানে শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠানের মান থেকে শুরু করে তার আউটকাম ও ভবিষ্যতেও সেই চক্রে আবদ্ধ হয়, ভবিষ্যতেও সেই চক্রে আবদ্ধ। সেই চক্রটা কি? পদস্খলন চক্র। ক্রমান্বয়ে খারাপ হচ্ছে, এটা তো নতুন কিছু না বা এটা অজ্ঞাত কিছু না। এই ব্যাপারে কি কারো দ্বিমত আছে যে আমাদের মান ক্রমান্বয়ে খারাপ হচ্ছে? এটা জোরে বলবেন, এই কারণে আমি ভিডিওতে বলতেছি যে রেকর্ড থাকার জন্য।
আপনার কাছে হারা তো রেকর্ড করতেছি না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন নয়। কিন্তু মতামতটা আমি ভুল হইতে পারি, তাই না? এই কারণে আপনারা যদি বলেন হ্যাঁ আমি জোরদার শক্তি পাইলাম এবং আমি পরবর্তী কথা শক্তিশালী ভাবে বলতে পারি, এই আর কিছু না। এই পদস্খলিত পরিবেশে নীতিহীন অযোগ্য গাইডলাইন প্রদানে অক্ষম অদক্ষ একজন শিক্ষক তার শিক্ষার্থীদের সর্বোচ্চ তার মতো একজন অক্ষম চিকিৎসক হিসেবে তৈরি করতে পারে। কথাটা বুঝছেন কিনা? কিন্তু বাস্তবতা হচ্ছে শিক্ষার্থীর মান তার চাইতে আরো নিচে নেমে যায়। বাস্তবতা হলো এটা, কারণ সরাসরি সমান ট্রান্সফার তো হয় না। কথাটা বুঝছেন? আমি দেখাইছি অলসতা, আমি করছি 1 ডিগ্রি, আমার শিক্ষার্থী করবো 2 ডিগ্রি অলসতা। এটা তো আমরা প্র্যাকটিস করবার দিই, তাই না? আমি যে কালকে মাউস হয়ে আফসোস করতে করতে কইলো বাপের পুলারে হসপিটালে তুই এনে উপস্থিত শিক্ষার্থী 5 জন নাই। কথাটা বুঝছেন কিনা? সমান তৈল না, ওই 5 জন ডাউনগ্রেডেড। এটাই তো হয়, কারণ তারা নিজেরা উৎকর্ষতা সৃষ্টিতে অক্ষম হওয়ায় শিক্ষার্থীদের মাঝে তা সঞ্চার করতে পারে না। গতানুগতিক পন্থায় তারা কিছু নীতিহীন ও জ্ঞানহীন উপার্জনকারী তৈরি করে মাত্র। উপার্জনকারী তৈরি করতে পারলেও আদতে তাদের সমষ্টির কাছে হোমিওপ্যাথি ও চিকিৎসা বিদ্যা লুণ্ঠিত এবং পদস্খলিত হয়। এই অক্ষম অদক্ষ শিক্ষার্থী শ্রেণী পরবর্তীতে শিক্ষক পদে অধিষ্ঠিত হন এবং একইভাবে তার চেয়ে অদম শিক্ষার্থী ও আগামী প্রজন্মের চিকিৎসক তৈরি করে। শুরু হয় এনট্রপির এক ভয়ানক চক্র এবং এনট্রপি সূত্রানুসারে এর একমাত্র পরিণতি সম্পূর্ণ বিশৃঙ্খলা বা ধ্বংস। এনট্রপি তো আপনারা জানেন কিনা জানি না, আমি একটু বলে দিই। এটা তো সাইন্টিফিক পেপার হবে আসলে, সূত্রগুলো আমি জাস্ট দেখবেন নোটও আছে নিচে, মানে রেফারেন্স আছে, ওগুলা এখানে প্রদর্শন হচ্ছে না নোটেডটা। এনট্রপি হলো সাইবারনেটিক্স এর সূত্র। এই যে আমরা শুনি না যে হোমিওপ্যাথিতে সবসময় আমাদের সবচাইতে বাইরের অংশে, আমাদের সিস্টেমের সবচেয়ে বাইরের অংশে লক্ষণ প্রকাশ করব, ওটা সাপ্রেস করলে তারপরে এটা হলো এনট্রপির দ্বিতীয় সূত্র, এই সাইবারনেটিক্স এর দ্বিতীয় সূত্র, যেটা বলা হয় কোনো কমপ্লেক্স সিস্টেম তার সবচাইতে পেরিফেরাল রিজিয়নে প্রবলেমটারে পুশ আউট করে। ব্যাপারটা বুঝছেন কিনা? এনট্রপি একদম ভাইটাল একটা ব্যাপার, যেখানে বলা কোনো কিছু যদি এনট্রপি একটা সাইবারনেটিক্স সূত্র জেনে বলা হয় যে কোনো সিস্টেম ক্রমান্বয়ে ধ্বংসের দিকে যায় যদি না প্রপার মেইনটেনেন্স হয়। রাইখা দিলে, যেমন এটা যদি আপনি এক জায়গায় রাইখা দেন, প্রপার মেইনটেনেন্স করলে একটা সময় হবো, কিন্তু এনট্রপির পরিমাণ কমবো, তাই তো? ধ্বংসের পরিমাণটা কমবো। কিন্তু যদি রাইখা দেন আর যদি যত্ন করেন, ধ্বংসের পরিমাণ কমবো। কিন্তু যদি শুধু ফালাই থুয়ে দেন, খুব দ্রুত ধ্বংস হবো না? ময়লা পড়বো, নষ্ট হবো, পানি লাগবো এবং অল্প দিনের মধ্যে এটা ধ্বংস হবো, এনট্রপির হার বেড়ে যাবো, রাইট? তো তোর সিস্টেমটা যদি ম্যানেজ ঠিক মতো না করা হয়, এনট্রপির পরিমাণ বাড়ে। এডুকেশন সিস্টেমের এডুকেশনাল ফ্রেমওয়ার্কই তৈরি করা হয় নাই, কি পরিমাণ যত্ন আমরা করছি বুঝছেন তো? এবার ঝড় বৃষ্টি বাদলা গাদলা যা আছে সবাই সিস্টেমের উপরে পড়ছে, এনট্রপির হার এত বাইরে গেছে। ব্যাপারটা বুঝছেন কিনা? বুঝাইতে পারছি? এখান থেকে এবং কি হবে, শিক্ষার সেই পদস্খলন চক্রকে 2 ভাবে ভাঙা যাইতে পারে। এটা চলতেছে বর্তমানে, যে এনট্রপি চলতেছে 2 ভাবে ভাঙতে পারেন আপনি। একটা হচ্ছে রাতারাতি আকস্মিক ভাবে আকস্মিক দ্রুততায় রাতারাতি শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণ সেটআপের সংশোধন, পরিমার্জন, শুদ্ধিকরণ ও ঘাটতি পূরণ ঘটবে। এটা রাতারাতি একদিন সকালে উঠে আমরা দেখবো সবাই ভালো হয়ে গেছে, ঠিক আছে? ধরেন 1 মাসই ধরলাম, ঠিক আছে? এটা কি সম্ভব? সম্ভব হইছে? এই যে কয়েকদিন আগে দেখলাম দুর্নীতির সাইন আরেকটা বাড়ছে। কথাটা বুঝছেন? বিস্তারিত যাওয়ার চাই না, মনে করছিলাম একটু সংশোধনের মধ্যে আবো আমাদের এডুকেশন, কিন্তু দেখা গেল যে শেষ পর্যন্ত পত্রিকায় বাইরে এলো যে কিছু জায়গায়, এটা আমি আবার পেপারে দিছি, প্রথমত হইলো কোনো রিসার্চ হয় না, এডুকেশন হয় না, এবং আরেকটা পত্রিকায় বাইরেছে একটা কেলেঙ্কারি বাইরেছে, ওই মামলাও খাইছে। পরে আলাপ করবো এগুলো নিয়ে। যাই হোক, যারা বলতেছিলাম, তাহলে উন্নতির বদলে অবনতি তৈরি হলো না? ব্যাপারটা বুঝছেন কিনা? আরেকটা হলো তৃণমূল সচেতনতা ও স্টক হোল্ডারদের নিজস্ব উদ্যোগ। কথাটা বুঝছেন কিনা? স্টক হোল্ডারদের নিজস্ব উদ্যোগ। তৃণমূল সচেতনতা বলতে কি বোঝায়? আমরা যারা স্টক হোল্ডার, যারা বুক করে, এটা গার্জেন হইতে পারে, আপনার যারা ওষুধ খায়, রোগী, স্টক হোল্ডার। স্টেক হোল্ডার হলো যারা এটার সাথে সম্পৃক্ত তৃণমূল পর্যায়ে, রাইট? এদের নিজস্ব উদ্যোগ। এইবার যদি রাতারাতি আমাদের কমিউনিটি সংশোধন না হয়,
তৃণমূল লেভেল থেকে উন্নত করতে হবে। এই দুইটার বাইরে কোনো পদ্ধতি আপনারা দেখতে পাচ্ছেন? থাকলে বলবেন, আমার এটার মধ্যে যুক্ত করে নিব, অসুবিধা কি? আসলে অ্যাকচুয়ালি পয়লাটা অসম্ভব না, কাজে একমাত্র রাস্তা আসলে, যদি বলছি যে দুইটা রাস্তা, কিন্তু আসলে কি তাই? এটা ছাড়া কোনো রাস্তা আছে? বাংলাদেশের হোমিওপ্যাথিক কমিউনিটি আপনারা যদি বুঝেন, এছাড়া আর উন্নতির কোন রাস্তা আর জগতের মানে নাই ভাই। এটা একদম চিন্তা করলে পরে একমাত্র রাস্তা। এই ফ্রেমওয়ার্ক এবং আমাদের হোমিও ডাইজেস্ট এবং এই স্কোপের কাজ, এই ব্যাপারটা নিশ্চিত করতেছে যেন আমরা এই কাজটা করতে পারি। এটা সেই প্ল্যাটফর্ম, যারা চাইবে এই পরিবর্তন, তারা যেন এই একটা জায়গায় দাঁড়াইতে পারি, কাজ করতে পারি। ব্যাপারটা বুঝাইতে পারছি আমি? এখন যদি এটা আপনারা উপলব্ধি করেন, তাহলে বুঝবেন যে হোমিও ডাইজেস্ট আর স্কোপের গুরুত্বটা কোন জায়গায়। আমরা যদি না থাকি, আল্লাহ চাইলে সব পারেন, আরেকটা সত্যিকার এরকম উদ্যোগ নিতে পারে, অস্বীকার করতেছি না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যদি হোমিও ডাইজেস্ট আর স্কোপ না থাকে, এই কাজটার উদ্যোগটা নাই। অনেক সম্মানিত ব্যক্তি হোমিওপ্যাথি শিখান, গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সংগঠন আছে, সংস্থা আছে, সবাই সেলুট তাদের পরিশ্রমের জন্য, এবং তাদের আমি সম্মান করি। কিন্তু আমরা হোমিও ডাইজেস্ট যে কাজটা করতেছি, আছে আর কেউ? বুঝাইতে পারছি আমি জিনিসটা? এই কারণে বলছি যে আজকের এই আলোচনাটা গুরুত্বপূর্ণ অনেক দিক দিয়ে। সত্যিকারের যদি আপনারা বুঝতে চান যে হোমিও ডাইজেস্ট এবং স্কোপ কি করতেছে, এটা গুরুত্বপূর্ণ। তো বাস্তব, এবার আসি দ্বিতীয় অংশ। সেখানে কি ব্যাখ্যার অংশ, এই যে শেষ অংশ। এবার তাহলে সেখানে উন্নয়ন চক্র তৈরি করতে হবে, রাইট? শিষ্ট শিক্ষক ও চিকিৎসকের এই ধারাটি, এই যে আমরা যে উন্নত চিকিৎসক এই ফ্রেমওয়ার্কের মাধ্যমে, ফিডব্যাকের মাধ্যমে, গবেষণার মাধ্যমে, উন্নত শিক্ষার মাধ্যমে যে ধারাটি সৃষ্টি করব, একদিকে বাস্তব চিকিৎসা ক্ষেত্রে যেমন হোমিওপ্যাথি সক্ষমতার প্রমাণ প্রদর্শন করবে। বুঝছেন কেন আপনি কালকে কইছি যে আমাদের পেপার লাগবে? সবাই ডিসকাশন গ্রুপে আসেন, আহ্বান কেন করছি বুঝতে পারছেন এখন? একদিকে প্রমাণ প্রদর্শন করবে এবং হোমিওপ্যাথির স্বরূপের সাথে সাধারণ মানুষ ও হোমিওপ্যাথিক কমিউনিটি এবং কর্তৃপক্ষ পরিচয় করিয়ে দেবে। অন্যদিকে তার চেয়েও গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, এটার চাইতেও গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তারা আগামী প্রজন্মকে একটি সঠিক ও কার্যকরী ও ক্রমান্বয়ে উন্নত করতে সক্ষম এরকম একটি এডুকেশন ফ্রেমওয়ার্ক এবং তার ভিত্তিতে রচিত কারিকুলাম ও সিলেবাস অনুসরণে আরো উন্নত শিক্ষক ও চিকিৎসক ট্রেনিং তৈরি করবে। বুঝছেন উন্নয়ন চক্র? বুঝাইতে পারছি? তো তৈরি করতে থাকবে। তাদের তৈরি করা শ্রেণী বা প্রজন্মের সে আরো উন্নত শিক্ষক ও চিকিৎসক তার চেয়ে উন্নত শ্রেণী বা প্রজন্মের সৃষ্টি করবে, ধারাবাহিকতা। এবং এভাবে একটি নতুন ইতিবাচক চক্রের সঞ্চার হবে, যাকে উন্নয়ন চক্র বলে অভিহিত করা হয়েছে। ব্যাপারটা বুঝছেন কিনা? এর মাধ্যমে বিদ্যমান এনট্রপিক, এর মাধ্যমে আচ্ছা আচ্ছা চালু করে দেন, দায়িত্ব বন্ধ করলে আর খাইনি একটা সময় না, ওই ডিসপ্লে সেটিংটা চেঞ্জ করা লাগে। এর মাধ্যমে বিদ্যমান এনট্রপিকে ভেঙে গঠনমূলক অগ্রগতি আনা হবে। শিক্ষকদের নৈতিকতা, মনোযোগ, নিবেদন ও নিষ্ঠার মাধ্যমে সঞ্চারিত শক্তি ও সৃষ্টিশীল উদ্দীপনা শিক্ষার্থীদেরকে অন্তত তাদের সমমানের চিকিৎসক ও শিক্ষক হিসাবে তৈরি করতে সক্ষম হবে। সেই সাথে কিছু বাহ্যিক উপকরণ, গবেষণা, উচ্চ শিক্ষার বন্দোবস্ত তাদেরকে নির্দিষ্ট সময়ের তুলনায় আরো অগ্রগামী, জ্ঞানযুক্ত এবং আরো অধিক দক্ষ চিকিৎসক ও শিক্ষক হিসাবে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে। কাজেই নতুন এই উন্নয়ন চক্র তখন কার্যকরী হতে সক্ষম হবে। পুরো ভিউটা বুঝাইতে পারছি আমি? এবং এটা কি খুবই অবাস্তব কিছু? ব্যাপারটা বুঝছেন কিনা? আমি কি খুব ফ্যান্টাসি করে ফেলছি? বাসায় বইয়ে বইয়ে সালফারের ফ্যান্টাসি, এই দুনিয়াটা জয় করে আলাই দেবো, তাই না? এরকম কিছু হইলেও কয়ে দিয়ে। তবে আমার মনে হয় যৌক্তিক অবতারণা, আমার যতটুকু ধারণা আমি যৌক্তিক ভাবে আমারটা ধারণা তাই বলতেছি আর কি। ব্যাপারটা বুঝছেন কিনা? যৌক্তিক একটা রাস্তা তো ভাই করতে হবে, আর রাস্তা তো আছেও। 2 দিন ধরে একটা মুভি দেখলাম, মানে যখন বোরিং লাগে তখন
মুভিটার নাম হইলো লস্ট ইন স্পেস। ছোট ভাই কইছে যেটা ভালো হবো, পরে ভাই 5 মিনিট পর পর এমন সব ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ে, এবং সেখানে আসলে তো ফ্যান্টাসি মুভি, কিন্তু খুব লজিক্যাল ওয়েতে সেই প্রবলেম গুলা থেকে বাইরে যাচ্ছে সাইন্টিফিক, এটা কিন্তু সায়েন্স ফিকশন। ব্যাপারটা বুঝছেন কিনা? তো খুব ডিফিকাল্ট সিচুয়েশনের থেকেও মানুষ চাইলে বাইরে যেতে পারে যদি উপকরণ গুলা সঠিক হয়। আপনারা যদি নিবেদিত না হন, আপনারা যদি আন্তরিক না হন, আপনাদের উদ্দেশ্য যদি সৎ না থাকে, তাহলে আমি কইলে পরে লাভ আছে? যত সুন্দর ফ্রেম আর কি দেই, লাভ আছে? কিছু মানুষের তো নিবেদন লাগবে নাকি? পৃথিবীতে কি এই ছাড়া কোনো কাজ হইছে আদতেও? কিছু লোকের নিবেদন ছাড়া, স্যাক্রিফাইস ছাড়া। তো বাংলাদেশ না শুধু, এটা তো ওয়ার্ল্ড ওয়াইড। তবে বাংলাদেশের প্রেক্ষাপটেও যদি চিন্তা করি, কিছু লোক যদি আমি নাই পাই, তাইলে আমি সব প্রজেক্ট বন্ধ করে আরাম করতে থাকবো। কথাটা বুঝছেন কিনা? কারণ আমি একা কিভাবে করবো? তাহলে আমার আরামের দিন আয়া করবো। সত্যিকার অর্থে স্কোপও বন্ধ করে দেবো। আপনাদের সারা নাই, বাংলাদেশের কমিউনিটি যদি মনে করে যে দরকার নাই, আমার কি টাকা পড়ছে, আমি টাকার জন্য করি না, এটা হোমিওটাইজেশন তো কোয়া পারি না, কারণ মালিকানা দুজনের, মডেল দুইটার, ঠিক আছে? ও মাহফুজ ভাইও একই কথাই কব। আপনারা যদি না থাকেন, একটা স্টুডেন্ট নাই, কেউ আহেও না, আপনারা আনেন না, যোগ্য মনে করেন না, আমার বিশ্বাস মাহফুজ ভাইও একই কথাই কব। এই ঘরের খেয়ে পরের মুশকিল নিয়ে তারা আবার নিয়ে যাবো, তারা আবার আসছি, তারপরে যদি যে কেউই নাই, আমি একটা রিসার্চ পেপার বাই করবো, বাই করে পৃথিবীতে ছেড়ে দিব। যদি ইটালির কোন ইউনিভার্সিটি কয় যে এই ফ্রেমওয়ার্ক ওকে, খুব ভালো, আসো গবেষণা করি, আসো বসি, তার সাথে যে বসবো, না কইলে তাও করুম না, কি দর ঠেকাটা পড়ছে আমার। কথাটা বুঝছেন কিনা? যাই হোক, তো এইটা হলো এন্ট্রপি ভাঙার কায়দা এবং উন্নয়ন চক্র স্টার্ট করার কায়দা, ফ্রেমওয়ার্কের বাস্তবায়ন ও অগ্রগতি। পদস্খলন চক্র ভেঙে উন্নয়ন চক্রের সূচনাই একমাত্র পথ, সিদ্ধান্ত এবং কার্যপরিকল্পনার বাস্তবায়নটা কিভাবে হচ্ছে, পূর্বে যেরকম বলা হয়েছে, এই উদ্যোগ নিতান্তই তৃণমূল পর্যায়ের ও সচেতন ভাবে হোক বা অবচেতন ভাবে হোক, এই এডুকেশনাল ফ্রেমওয়ার্কটির বাস্তবায়ন শুরু হয়েছে 2020 সালে, ওই বইটা লেখার পরে। তখন তো আসলে সচেতন পরিকল্পনা ছিল না, বলতে পারেন অবচেতন, আল্লাহর ইচ্ছা হয়েছে। আমাদের উদ্যোগে গঠিত প্রথম মডেল 1 বা হোমিওডাইজেস্ট এবং পরবর্তীতে মডেল 2 স্কোপ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। আপনারা প্রত্যেকেই উপস্থিত যারা আছেন এই মডেলের অংশ, এই ফ্রেমওয়ার্কের অংশ, অলরেডি বাস্তবায়িত ফ্রেমওয়ার্কের অংশ। আমাদের কমিউনিটির অসচেতনতা ও অযথার্থ শিক্ষার অভাবের দরুন সেটা বড় স্কেলে না হলেও যেটুকু হয়েছে তা এর কার্যকারিতা প্রদর্শনের জন্য যথেষ্ট বলে, কার্যকারিতা প্রদর্শন যে না কাজ করে কিনা, কাজ করে কিনা। এতদিন আমরা সবাই একটা অতি বৃহৎ গবেষণা রেডিয়ামের মধ্যে ছিলাম, আমি, মাহফুজ ভাই, স্কোপ, হোমিওডাইজেস্ট, প্রত্যেকটা স্টুডেন্ট, শিক্ষক, গাইড, আমরা একটা গবেষণা রেডিয়ামের মধ্যে ছিলাম, বুঝি আর না বুঝি। ব্যাপারটা বুঝছেন কিনা? এবং খুব শীঘ্রই সেটা গবেষণা আকারে, আমি চাই আপনাদের যেন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে এই জায়গাটাতে, তাহলে আমরা পৃথিবীবাসীর কিছু একটা উপহার দিতে পারবো। ব্যাপারটা বুঝছেন কিনা? এবার আমরা এই দাবিটার, এই যে দাবি করলাম বাস্তবায়ন হয়ে গেছে, তার ন্যায্যতাটা একটু দেখবো খুব সংক্ষেপে। একটা শিক্ষার পূর্ণাঙ্গ ব্যবস্থার রূপরেখার জন্য এই বিষয়গুলো লাগে না? কালকে আলোচনা করছিলাম না যে কি আমাদের ধ্বংস হয়েছে? হ্যাঁ, শিক্ষা ব্যবস্থাপনা, শিক্ষা কাঠামো, শিক্ষা উপকরণ, অবকাঠামো, শিক্ষার মান ক্রম, কারিকুলামের বাস্তবায়ন, সিলেবাস, উচ্চ শিক্ষার দ্বার, যোগ্য নীতিবান শিক্ষক শ্রেণী, দক্ষ শিক্ষা প্রশাসন, গবেষণা পরিবেশ ও প্রশিক্ষণ, এই জিনিসগুলা লাগে না একটা শিক্ষা ব্যবস্থার জন্য মৌলিক উপকরণ হিসাবে? এইবার আসেন, এছাড়া বাস্তব ঘটনা থেকে কিছু প্রায়োগিক ও প্র্যাকটিক্যাল শিক্ষাও দরকার পড়ে, যেমন এক বা একাধিক দক্ষ ও ক্লাসিক্যাল সুপারভাইজারের যদি সুপারভিশনে শিক্ষা লাভ, একটু আগে বললাম যে এটা লাগবে আমাদের যে স্কিল তা তৈরি করার জন্য। যথাযথ ইন্টার্নশিপ লাগবে, তত্ত্বীয় জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ লাগবে, আত্মবিশ্বাস ও অভিজ্ঞতা সৃষ্টি লাগবে কিনা? বাস্তব ফিল্ড থেকে কেস রেকর্ড, লক্ষণের মূল্যায়ন পদ্ধতি, বাস্তবতার ক্ষেত্রটিতে হোমিওপ্যাথি তত্ত্বীয় দর্শনগত চিন্তা ও তার সমন্বয় লাগবে, রেপার্টাইজেশন লাগবে, ফলো আপের বাস্তব অভিজ্ঞতা শিখতে হবে, কলা কৌশল সহ চিকিৎসা শুরু থেকে শেষ পর্যন্ত বিবেচনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আলাপ করছি, এই কারণে খালি পড়ে গেছি। লাগবে না এগুলো আমাদের? এগুলো কিন্তু আলাপ হয়ে গেছে অলরেডি। লাগবে আইন ও ফরেনসিক সম্বন্ধে সচেতনতা লাগবে, ওই যে এডুকেশনাল ফ্রেমওয়ার্কের অংশ হিসেবে সেটাই কিন্তু রিপিট করতেছি আমি, যেগুলো লাগবে খালি দেখতে থাকেন। এটা কিন্তু স্কোপ কভার করে, একটু আগেরটা কভার করে,
হোমিও ডাইজেস্ট, একটু পরে জাস্ট খালি চোখ বোলাই যাবো আমরা। এবং এই দুই নাম্বারটাই বাস্তবের এই জিনিসগুলা, চিকিৎসা ক্ষেত্রে সাবধানতা ও আইনগত সচেতনতা। কারণ আপনি বাস্তবে দেখবেন যে আমি কি করতেছি, এই টেকনিক্যাল ক্ষেত্রটাতে আমি কি সিদ্ধান্ত নিলাম, রোগীর আমি করলাম যে ভাই এটা চিকিৎসা হবে না, অনলাইনে এটা হবে না, কেন হবে না আপনি জিজ্ঞাসা করলেন, তারপরে বুঝাই দিলাম এই আইনে এটা কয়। আইসে যক্ষার রোগী, না আপনি আগে অ্যালোপ্যাথি, আপনি শিক্ষার্থী, স্যার আপনি এটা করলেন কেন, আপনি তার অ্যালোপ্যাথিতে পাঠালেন কেন একজন হোমিওপ্যাথ হইয়া? ঠিক আছে, এইবার কইয়া দেওয়া যে বাবা তাহলে 6 মাস অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট না দিয়া যদি এই কেসটা নেওয়া হয় তাহলে আমি জেলে যাবো, রেজিস্ট্রেশন বাতিল হবো, ভ্যাকসিনের কথা কম যাবো না, পলাইছে কেটে দাও, নাহলে আমার দায়, কেটে দাও। ভিডিওটা চালু আছে কিনা দেখো, চেক করো। আচ্ছা থাক থাক, না আবার কল দেখি না খেলা, যারা বলতেছিলাম তাই না, এবার তারা বলতে হবো যে নাহলে আমি জেলে যাবো, ভ্যাকসিনের ব্যাপারে এইভাবে কথা বলা যাবে না, রেজিস্ট্রেশন বাতিল হবে, শিখাইতে হবে না। এই চিকিৎসা ক্ষেত্রে সাবধানতা ও আইনগত সচেতনতা। ইন্ডিয়াতে একজন চিকিৎসক সারা জীবনের সম্পত্তি গেছে, উপার্জন গেছে, প্রেসক্রিপশন লেখার একটা পদ্ধতি সেখানে ভুল করছিল, মানে করে নাই, খুব পরিচিত ঘনিষ্ঠ, যেই মাত্র সেই ঘনিষ্ঠ লোকের মারা গেছে, তার সন্তান যখন দেখছে যে এইটা যদি মামলা করি তাহলে কয়েক কোটি টাকা পাবো, এত বড় টাকার লোক কি সামলান যায়? ডাক্তারের জীবন কিন্তু শেষ। এই আইনগত সচেতনতা সাবধানতা না থাকলে বিড়ামাটি চাটি হয়ে যাবো। কথাটা বুঝছেন কিনা? এটা প্র্যাকটিক্যালি শিখতে হবো না? আইনগত চিকিৎসাগত নতুন নতুন পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা সৃষ্টি, চিকিৎসার প্রতিটি ক্ষেত্রে ও হোমিওপ্যাথিক চিকিৎসার প্রতিটি ধাপে বাস্তবতা নিরীক্ষে বিবেচনা পদ্ধতি, গবেষণার বাস্তব প্রতিবন্ধকতা নিরূপণ ও ডকুমেন্টেশন প্রশিক্ষণ। এটা তো তত্ত্বীয় ভাবে ডকুমেন্টেশন প্রশিক্ষণ শিখাই শেষ করানো যাবো? প্রত্যেকটা সিচুয়েশন থেকে শিখাইতে হবে। বুঝতে পারছেন এখন দ্বৈত উপকরণের কাজটা কি? এবং শিক্ষার চক্রাকার রূপান্তর তত্ত্বের ভিত্তিতে সৃষ্ট এই দ্বৈত উপকরণ মডেল হচ্ছে পদস্খলন চক্র, ভেঙে উন্নয়ন চক্র সূচনার চাবি। প্রমাণকে আপনারাই, আমরা সবাই এই রেডিয়ামের মধ্যে ছিলাম এতদিন, আপনারাই প্রমাণ। এখান থেকে শিক্ষক হইছেন, গাইড হইছেন, হইছেন না? কোচিং চালু হইছে, সঠিক শিক্ষা দেওয়া হচ্ছে, হচ্ছে না? প্রমাণের জন্য কই যাবো আমরা তেলে আর? রাইট? শুধু তাই না, রিসার্চ ফ্যাকাল্টি হইছে, অলরেডি রিসার্চ পাবলিশের উপক্রম হয়ে গেছে। কথাটা বুঝছেন? সবগুলা জায়গা মানে শুরু থেকে রিসার্চ পর্যন্ত সবগুলা ইমপ্লিমেন্টেশন হইছে না? এবার তাদের হাত দিয়েই এটা প্রমাণ হবে, আপনারাই, আর কেউ না। এবং হোমিও ডাইজেস্ট একটা পূর্ণাঙ্গ হোমিওপ্যাথিক শিক্ষা ব্যবস্থার রূপরেখা তৈরির জন্য ঠিক ওই জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে। শিক্ষা ব্যবস্থাপনা, শিক্ষা কাঠামো কিভাবে করে, হয়তো বললাম যে আমরা হয়তো 100% পারি নাই, কিন্তু এই প্রত্যেকটা জিনিসের সূচনা আমরা করছি। আমার কথাটা বুঝছেন কিনা? সূচনা করছি, বাস্তবায়ন করছি, অন্তত পক্ষে একটা আউটকাম আমরা বের করছি। আমরা রিসার্চের মাধ্যমে দেখবো যে কতটুকু হয়েছে। ওই জিনিসগুলা যেগুলো আমরা পড়ছি, যে একটা এডুকেশনাল ফ্রেমওয়ার্কের কি কি অংশ থাকে, কি কি জিনিস থাকবে, দেখছেন ব্যাপারটা। এবং স্কোপের কার্যক্রমেও যতটুকুই পারছি আমরা এটা করতে সক্ষম হয়েছি। এবং সুযোগ তো আসলে সময় গেছে গা, স্কোপের কার্যক্রমে হাতি দেওয়া হয় নাই। আজকে স্কোপের এক্সিকিউটিভরা তো আজকে আসেই নাই, কালকে আইছিল, তাদের কাছ থেকে শুনবো, বক্তব্য রাখবো, ইনসেন্টিভ দিব, সব কাজই তো পেন্ডিং হয়ে রয়েছে, আর হয়ই নাই। যাই হোক, এই যদি হইতো তাহলে ভালো হইতো। এই দেখেন প্রত্যেকটা জিনিস ওইটাই লেখা হয়েছে, দেখেন একটা একটা করে ওই জিনিসগুলো সবই আমরা করে যাচ্ছি আবার স্কোপের মাধ্যমে। মানে এই কার্যক্রম গুলাই আসলে বাস্তবায়ন হয়েছে দেশ জুড়ে। তো শেষ কথাটা হচ্ছে, আপনারা দেখলেন দুইটা অংশ নাকি? শেষ কথা হচ্ছে সাইক্লিক্যাল এডুকেশনাল ট্রান্সফরমেশন থিওরি বা সিএট একটি আদর্শ ফ্রেমওয়ার্কের উপযুক্ত থিওরিটিক্যাল ভিত্তি। এটা কয়েকটা কম্প্যাসিবিলিটি চেকার দিয়ে আমি চেক করাইছি, এটা থিওরি হিসাবে কতটুকু উপযুক্ত। প্রত্যেকটা চেকার বলছে হাই। ব্যাপারটা বুঝছেন? মানে আমি তো আসলে আমার বিশ্বাস একটু কমই করবা পারি, আমার জ্ঞান বুদ্ধিরে একটু বিশ্বাস কমই করবা পারি। বউর কাছে বহু ধমক টমকও খাই ব্যবহারদের মতো কাম করার জন্য। তো যাই হোক, এটা সবাই মনে হয় সব পুরুষই খায় না, আমি একা একাই গেলাম যারা কইলাম। তো যেটা বলতেছি, তো কাজেই একটু চেক করতে হয়, এত সিরিয়াস একটা ব্যাপার আমি যাবো কম্প্যাসিবিলিটি চেক করুম না,
তো তারপরে একটু শক্তি পাইছি আমি, ঠিক আছে, যে এটা এটা আসলে কম্প্যাসিবিলিটি রেট হাই থিওরি হিসাবে, সত্যিকারের একটা থিওরি। এবং সেই সাথে বাইনারি ইনস্ট্রুমেন্টাল মডেল অফ এডুকেশন বা বিআইএমই বা বাইম যারাই কোন বাসের সাথে মিলতো, এই কারণে বিআইএমই কইছি। কতটা কার্যকরী সেটাও আমরা বাস্তব গবেষণা নিরীক্ষে মূল্যায়ন করতে যাচ্ছি। খালি তো মুখের কথা কইলে কাজ হবে না, গবেষণা দিয়েই দেখতে হবে। এই থিওরি এবং মডেল অনুসারে আমরা এই দেশে উন্নয়ন চক্র প্রতিষ্ঠা করার ঘোষণা দিচ্ছি আজকে থেকেই, না আগে থেকেই কাজ শুরু হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা মাহফুজ ভাই আছেন, তার সহ আমি দিতেছি, আমরা উন্নয়ন চক্র প্রতিষ্ঠা করতে চাই। যদি আপনাদের পাই ভাই, আর একা একা থাকলে ঘুমামু খালি, বিদায়, ঠিক আছে? আমরা এই গায়ে না আসলে বিদায়, ঘুমামু, আরাম, জীবন উপর সুখময়। যাই হোক, এজন্য প্রয়োজন একদল নিবেদিত প্রাণ, উচ্চাকাঙ্ক্ষী, সৎ, নিষ্ঠাবান, নৈতিক, পরিশ্রমী, মনোযোগী ও জ্ঞানার্জনে আগ্রহী, যারা চিরজীবনী শিক্ষার্থী থাকবো। আমিও শিক্ষার্থী, কথাটা বুঝছেন কিনা? গবেষণা যেহেতু করি, তার মানে শিখবার চাই, শিখাবার চাই না। আমি সত্তরে বাদ বাই করবার চাই, জানবার চাই, বুঝবার চাই, এটারে কয় গবেষণা, মাতবর হওয়া না। পরিষ্কার? এই শিক্ষার্থী, সারা জীবনের কিছু শিক্ষার্থী আমার লাগবে, যারা আমার সাথে থাকবে। আমার মানে মাহফুজ ভাই, আমার হোমিওডাইজেস্ট স্কোপ। যদি থাকেন আমরা কিছু একটা করতে পারবো, না থাকলে আমার ছুটি। এইবার কালকে বলছিলাম না কাগজ জমা দিবেন, এই কাগজটা নিয়ে তারপরে আমার বক্তব্য শেষ। আর 2 মিনিট। আহ্বান এবং করণীয়, এটা শুধুমাত্র এখানে যারা উপস্থিত তারা না, আমি ভিডিওতে বলতেছি, বাংলাদেশের হোমিওপ্যাথিক কমিউনিটি, বিশ্বের হোমিওপ্যাথিক কমিউনিটি থেকে, যদিও বিশ্বেরটা ডাক নিতে চাইলে পরে আমার ইংরেজিতে দিতে হবে, পরে দিতে হবে, অন্তত পক্ষে বাংলাদেশের হোমিওপ্যাথিক কমিউনিটির জন্য এটা উন্মুক্ত। এই প্রশ্নগুলা সবার জন্য, কথাটা বুঝছেন কিনা? হয়তো যারা বাইরে থেকে আসলে একটা ট্রেন আপের মধ্যে দিয়ে যাইতে হবে, আর আপনারা যারা আছেন ওই ট্রেন আপটা লাগবে না, আপনাদের হয়ে গেছে আল্লাহর রহম। ব্যাপারটা বুঝছেন? বা অনেকে আছেন যে ট্রেন আপ চলমান অবস্থায় আছেন। কে কে এই মডেল দুটোর সাথে সক্রিয় ও সচেতন অংশীদার হতে চান? কাগজে লেখেন, আমারে জমা দেন, সোজা হিসাব। কেউ তো কাগজ বাই করতে দেখি না। হোমিও ডাইজেস্ট না করলে নাই, ছুটি আমার। হোমিও ডাইজেস্ট স্কোপ, আপনি কোনটিতে কাজ করতে চান? উভয়টিতে কাজ করতে আগ্রহী। কে কে উন্নয়ন চক্রের শিক্ষক ও চিকিৎসক হতে চান? কে কে আসন্ন গবেষণা প্রকল্পের অংশীদার হতে চান? আমাদের উদ্যোগে আস্থা রেখে কে কে নিজেকে হোমিওপ্যাথির জন্য উৎসর্গ করতে চান? 5 মিনিট চিন্তা করেন, না চিন্তা করে দেওয়ার দরকার নাই। আমি বাইরে থেকে এনে আপনাকে উত্তরটা নিমু, ঠিক আছে? আপনি যদি কথা থেকে কইতে থাকেন, এরা উত্তরটা লেখুক, উত্তরটা নেওয়ার পরে যদি কেউ দেন কাগজ জমা, ওটা নিয়ে তারপরে বাদ বাকি আলাপ। তাহলে আমার বক্তব্য খালি শেষ ঘোষণা দিব, আর কিছু না। থ্যাংক ইউ জানাবো তারপরে আর কি। আপনি 1 2 3 4 5 লিখলেই হবে, ঠিক আছে? এত কিছু না, দ্রুত করেন, দিলেই যথেষ্ট। ওপেন থাকে নিয়ে দিলাম, যে দেখুক, চিন্তা করুক, উত্তর দেখ, আমি আইতাছি। না শেষ না তো? ও লাইভ তো না, তাহলে লাইভ ক্লোজ করে দিতেছি। আমার মনে নাই, আমি উচিরা করে দিতেছি। তাহলে লাইভ ক্লোজ, তারপর একটা লাস্টে থ্যাংক ইউ আপনাকে দিতেছি, ঠিক আছে? আর আমি লাইভে সবাই থ্যাংক ইউ দিয়ে দিতেছি। ধন্যবাদ সবাই।